হ্যালো এসএসসি 26 এন্ড 27 ব্যাচের ছোট্ট ভাই এবং আপুরা, কি অবস্থা সবার? আই থিংক তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের সবাইকে আজকের একটা রাইট ফর্মস অফ ভার্বের বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে স্বাগতম। তোমরা অনেকে আমাকে বলো যে ভাইয়া রাইট ফর্মস অফ ভার্বের তো ধরেন অনেক গাদা গাদা রুলস আছে, এত রুলস প্রচুর পেইন লাগে, বুঝছেন ভাইয়া? তো রুলস পারি, বাট রুলস যখন পড়া হয় তখন আমি পারি, বাট আমি যখন বোর্ড কোশ্চেন্স প্র্যাকটিস করতে যাই, তখন আমি বোর্ড কোশ্চেন্স করতে পারি না। সো আজকে আমি তোমাদেরকে আমি একটা সুযোগ করে দিচ্ছি। আমার যে পেইড ব্যাচে 2 ঘন্টার হচ্ছে তোমার কি নিলাম, বেসিক ক্লাস নিছি, আগের রুলস গুলো পড়াই দিছি, টেকনিক আকারে পড়াই দিছি, প্রত্যেকটা টেকনিক যেগুলো হচ্ছে বোর্ডে আসে, টেকনিক গুলো 22টার মতো, 20টা না 22টার মতো। সো এগুলাই ঘুরায় ফেরায় বোর্ডের মধ্যে রুলস গুলো আসবে। তো 2 ঘন্টায় টেকনিক শেষ করছি, আর আর 3 ঘন্টার মতো, এরকম 4 ঘন্টার মতো লাগছে তোমার এই 20টা রাইট ফর্মস অফ ভার্বের বোর্ড কোশ্চেন্স গুলো কি করতে, সলভ করতে। আমি 20টা প্র্যাকটিস করাই দিছি, হ্যাঁ অলরেডি 10টা প্র্যাকটিস করাই দিছি, আর 10টা হচ্ছে আরেকটা ক্লাসে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। সো সেখান থেকে তোমাদেরকে আমি 3টা ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। প্রথম যে 3টা বোর্ড কোশ্চেন্স, এই যে কোনটা, এই যে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, এটা, আর যে তোমার হচ্ছে ফ্ল্যাট বন্যা রিলেটেড, আর যে তোমার এই যে আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড আলিশা, প্রথম 3টা তোমরা হচ্ছে ফ্রি পাবা, এখনই পাবা, এই ক্লাসে পাবা। আর বাকিগুলো হচ্ছে আমার পেইড ব্যাচের, আর কি সবটাই পেইড ব্যাচের। প্রথম 3টা হচ্ছে তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। সো তাহলে বুঝতে পারবো আসলে মানে পড়াশোনা কাকে বলে, যে কঠিন টপিকটাও যে এইভাবে এত সহজ করে উপস্থাপন করা যায়, সেটা ভাইয়ার এখনের ক্লাসটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। প্রথম 3টা দেখো, হ্যাঁ দিস ইজ জাস্ট মার্কেটিং এর জন্য, তুমি দেখো যে ভাইয়া কেমন ক্লাস নেই, ঠিক আছে? আর ভাইকে স্বার্থপর ভাইবো না, ভালো কিছু পাইতে হলে তো অবশ্যই তোমার কিছু দিতে হবে। তো তুমি যদি ধরো ফুল ক্লাস পাইতে চাও, বা ফুল তোমার ইংলিশে এ প্লাস পাইতে চাও, আমি সানোয়ার শিকদার তোমাকে বলতেছি, এই যে সানোয়ার শিকদার তোমারে বলতেছে, তুমি যেই লেভেলের স্টুডেন্টই হও না কেন, এমন ভাবে আমি পড়াইতেছি, আমার ক্লাসগুলো দেখার পরে তুমি বাধ্য ভালো রেজাল্ট করতে। আর তোমার যদি ক্যালিবার যদি একটু ভালো থাকে, তুমি এ প্লাস পাবা, শিওর এ প্লাস পাবা ইংলিশে। আর যদি ফেল করার মতো অবস্থা থাকে, তাহলে তুমি অনেক ভালো একটা মার্কস পাবা। ফেল করা স্টুডেন্টরা তো আর 2 মাসে আমি এ প্লাস পাওয়াইতে পারবো না, তবে ভালো রেজাল্ট করানো সম্ভব। এই সানোয়ার শিকদার আমি বলে দিতেছি। আর রেজাল্টের পরে, এসএসসি রেজাল্টের পরে আমার কোর্সের স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করিও কার রেজাল্ট ইংলিশে কেমন আসছে। সো যেটা বলতেছিলাম, তুমি যদি ফুল ক্লাস পেতে চাও, ফুল একদম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে গোছানো প্রস্তুতি নিতে চাও, আজই হচ্ছে আমার এই মিশন ইংলিশ এ প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও। মাত্র 500 টাকা রাখছি, টাকা হচ্ছে খুব বেশি রাখছি এরকম না, মাত্র 500 টাকা। যেই পরিমাণ ক্লাস নিতে আছে, হিউজ লেভেলের ক্লাস। আমি অ্যানাউন্স করছিলাম 50টা ক্লাস নিব, আমার মনে হয় 100টা ক্লাস নিতে হবে, তাও কি 1-1.5 ঘন্টা করে, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, কারণ আমি দায়িত্ব নিয়ে পড়াতেছি এবং আমার স্বপ্নই হচ্ছে এদেরকে সবাইকে ইংলিশে এ প্লাস পাওয়ানো, ভালো রেজাল্ট করানো। তো এই যে 500 নাম্বার, সরি 500 না, এই 500 টাকা তুমি পাঠাবা 01786178764। এই যে আমার বিকাশ নাম্বারটা, এই বিকাশ নাম্বারে 500 টাকা পাঠিয়ে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও যে ভাইয়া এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, মানে তুমি যে নাম্বার থেকে পাঠাবো ওই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো যে ভাই এই নাম্বার থেকে পাঠাইছি, আমাকে ভর্তি করায় দেন। পরে আমি তোমাকে ভর্তি করায় দিব, তখন তুমি ইংলিশের একদম ধরো গোছানো স্মুথলি প্রিপারেশন নিতে পারবা। তো আর আমি ইন্ট্রোতে আর কিছু বলতে চাচ্ছি না, তো তুমি একদম সরাসরি আমার ক্লাসে এখন চলে যাবা। তো আমি চাই আমার যে ভাইয়া এবং আপুটা আমার ক্লাসগুলো দেখে, ক্লাসগুলো করে, ফ্রি ক্লাস তো পাওয়াই আমি, ঠিক আছে? ধরো গোছানো আকারে ক্লাস যদি পেতে চাও, তাহলে অবশ্যই এখানে কিছু টাকা কন্ট্রিবিউট করা দরকার। টাকা তো খুব বেশি না, 500 টাকা না। এরপরে ধরো তোমার যদি খুব বেশি প্রবলেম হয়, নিতান্তই তুমি মিথ্যা কথা বলো, নিতান্তই যদি প্রবলেম হয় আর অর্থনৈতিক প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমি আরো কনসিডার করবো। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললো যে ভাইয়া প্রবলেম, আমি তোমাকে কনসিডার করবো। তবে যাদের টাকা পয়সা আছে, কোনো টাকার সমস্যা নাই, হেরা আবার তুমি এখানে আবার মিথ্যা কথা বললো না, তখন তোমার রেজাল্ট আরো খারাপ হইব মিথ্যা কথা বললে। সো যাদের ইকোনমিক প্রবলেম খুবই সমস্যা, তাদের ক্ষেত্রে আরো কিছু স্যাক্রিফাইস করবো না, সমস্যা নাই, নক দিও আমাকে। আর আমি আবারও বলতেছি, ইংলিশের এসএসসি 26-27 ব্যাচ মানে একটা গুছানো, একটা অর্গানাইজড, একটা স্মার্ট প্রিপারেশন তুমি যদি ইংলিশে নিতে চাও, আমার মিশন ইংলিশ এ প্লাস কোর্সের কোনো বিকল্প নাই। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যা আছে, এ প্লাস পাওয়াইতে হইলে, মানে কমপ্লিট মার্কস পাওয়াইতে হলে যা করা দরকার, এই সানোয়ার শিকদার তার কোর্সের মধ্যে করতেছে, করবে এবং মানে করেছিল। সো যাই হোক, আমি আর আমার কোর্স সম্পর্কে এত ফাঁকা বলি দেওয়া দরকার নাই। তুমি জাস্ট আমার ক্লাসে চলে যাও, আমার পেইড ব্যাচের প্রথম 3টা ক্লাস দেখো, আরো হিউজ ক্লাস দিয়েছে দেখো, দেখে তারপর সিদ্ধান্ত নিয়ে আমার কোর্সে ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ, ক্লাস করো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আই থিংক তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকের ক্লাসে আমি এই রাইট ফর্মস অফ ভার্বের বোর্ড কোশ্চেন গুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। সো তোমরা অলরেডি হচ্ছে আমার 2 ঘন্টার যে বেসিক ক্লাসটা দেওয়া ছিল রুলস এর, আমি আশা করি তোমরা ওই ক্লাসটা দেখে আসছো। তো আজকের ক্লাসে হচ্ছে আমি যে এখানে হচ্ছে তোমার এপিডিএফ এর মধ্যে 20টা বোর্ড কোশ্চেন দেওয়া আছে রাইট ফর্মস অফ ভার্বের। আমি হচ্ছে আজকের ক্লাসে 10টা পড়াই দিব, হ্যাঁ? এক ক্লাসে হচ্ছে 20টা পড়াইতে গেলে
মানে অনেক প্যারা হয়ে যাবে আর কি। 20টা মানে ভেঙে ভেঙে পড়াইলে হিউজ সময়ের দরকার। সো আজকে ক্লাস হচ্ছে 10টা পড়াবো এবং নেক্সট ক্লাসের মাঝে আরো 10টা পড়াই দেবো ইনশাআল্লাহ। 20টা তুমি যদি ভাঙে ভাঙে তোমাদেরকে পড়াই দেই তাহলে দেখবা রাইট ফর্মস অফ ভার্বের যে তোমার ডাউট তোমার ছিল তোমার সবগুলা ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরাই ওয়াটার ওয়াটার হয়ে যাবে। বুঝতে পারছো? সো তোমাকে কি বললাম যে আজকে প্রত্যেকটা একদম রাইট ফর্মস অফ প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা গ্যাপের মধ্যে ভার্বটা কেন বি1 হয়েছে, কেন বি2 হয়েছে, কেন আইএনজি হয়েছে, কেন 2+b1 হয়েছে, কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে, প্রত্যেকটা বিষয় একদম ইচ এন্ড এভরিথিং ভেঙে ভেঙে তোমাকে বোঝাবো, তোমার কোনো প্রবলেমই হবে না। সো এটাই ছিল। আর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে গেলে আমি তোমাকে বলবো 5টা টেন্সের প্রয়োজন হবে ভাইয়া। কি বললাম তোমাকে? তুমি যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে যাবা 5টা টেন্সের প্রয়োজন হবে। তোমার দেখবা 5টা টেন্সই ঘুরায় ফিরে আসতেছে। মেইনলি তো 12 প্রকার টেন্স, 12টা প্রকার টেন্স তোমার প্রয়োজন হবে না, মেইনলি 5টা টেন্সের এখানে বেশি ব্যবহার আসবে। সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। ভাইয়া কি বলো? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? এটার বাংলাটাকে বুঝো। বর্তমানে কোনো একটা কাজ হয় বা হয়ে থাকে, নরমালি হয়ে থাকে, বৈজ্ঞানিকভাবে সত্য, চিরন্তন সত্য কিংবা অভ্যাসগত কোনো কাজ বোঝাইলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে ওইটার ইংলিশে একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি? প্রথম হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বে কি হয়? বি1 ফর্ম হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বে কি হয়? বি1 ফর্ম হয়। আবার অনেক সময় এই বি1 এর সাথে কি হয়? এস কিংবা এস যুক্ত হয়। এটা কখন? যদি সাবজেক্টটা কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এবার আসো ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে হিউজ পরিমাণে তুমি এটার অ্যাপ্লাই পাবা এখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভাই বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমনে ধরো? কোনো একটা কাজ যদি বর্তমানে রানিং থাকে, বর্তমানে কোনো একটা কাজ চলতে থাকে, যেমন আমি পড়তেছি, আমি খাইতেছি, আমি বাজারে যাচ্ছি, এই যে তোমার রানিং কাজগুলা বর্তমানে কোনো একটা কাজ চলতে থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরি। এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে কি হয়? এম, ইজ, আর, এবং এই মেইন ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়? বর্তমানে কোনো একটা কাজ চলতে থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরি এবং এটার ইংলিশের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টে পরে বি ভার্ব হিসেবে আমার এম ইজ আর দিতে হয়, এরপরে মেইন ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার আরেকটা টেন্সের প্রয়োজন হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভাই কোন টেন্স? এটাও হিউজ পাওয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তো কিছু ইন্ডিকেটর আছে যেগুলো দেখলে তুমি সেন্টেন্সের মধ্যে পাইলে তুমি বুঝবা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন রিসেন্টলি, লেটলি, তারপর যে তোমার কি আছে কি আছে তো যে তোমার মনে নাই যে আজরাইলের, যে আজরাইল মানে কি অলরেডি, আজ, যে জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, এরপর হচ্ছে ইভেনচুয়ালি আছে। এই যে ওয়ার্ডগুলা এগুলা কখনো কোনো সেন্টেন্সে থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। আবার তুমি দেখবা অনেক সময় এই ইন্ডিকেটর গুলো কোনো সেন্টেন্সে থাকবে না, এরপরেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কারণ ওই সেন্টেন্সটার অর্থ হচ্ছে এমন বোঝায়। তুমি বাংলা এইভাবে চিন্তা করবা, কোনো একটা বাংলা ক্রিয়ার শেষে তুমি যদি এটা দেখতে পাও যে ই আছো, ই আছো, ই আছি, কিংবা হচ্ছে ই আছেন, কোন বাংলা ক্রিয়ার শেষে তোমার যদি ই আছো, ই আছি বা ই আছেন এগুলো থাকে তখন সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরি। যেমন আমি ভাত খেয়েছি, খেয়েছি শেষে কি আছে? ই আছি আছে। আবার আমি বাজারে গিয়েছি, দেখো ই আছি আছে। আমি বইটি পড়েছি, সে মার্কেটে গিয়েছে। তো এই যে তোমার শেষে তোমার ই আছি থাকে, ই আসো থাকে বা ই আছেন থাকে, এগুলা থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার তুমি যদি ওইটা মিলাইতে চাও যে কোনো একটা কাজ বর্তমানে শেষ হয়েছে কিন্তু এটার ফলম হলো কোনো বিদ্যমান, এভাবে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনাটা কঠিন। তুমি নরমালি কিভাবে চিনবা? কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তোমার যদি ই আসো, ই আসি, ই আসেন থাকে তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরবো। এবং এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টে পরে আমার কি দিতে হয়? হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মেইন ভার্বের সাথে কি দিতে হয়? বি3 দিতে হয়। আর তোমার যদি সেন্টেন্সের মধ্যে ওই ইন্ডিকেটর গুলো দেয়া থাকে, আজরাইলের ইন্ডিকেটর গুলো দেয়া থাকে, তখন তো এমনি চিনবা যেটা প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট হলে সাবজেক্টে পরে হ্যাভ হ্যাজ দিবা এবং মেইন ভার্বে কি দিবা? বি3 দিবা। প্রেজেন্টের ক্ষেত্রে এই 3টা লাগে। আর 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভাইয়া কোনটা? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্স কেমনে বোঝো? কোনো একটা কাজ অতীতে হয়ে গেলে, কোনো একটা কাজ ধরো অতীতে হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি ব্যবহার করি? পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। সো এই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমরা সবাই জানো। সাবজেক্টে পরে মেইন ভার্বে কয় নাম্বার দিতে হয়? 2 নাম্বার ফর্ম বা পাস্ট ফর্ম দিতে হয়।
এবার আসো 5 নাম্বারে যেটা, এটা লাগে হচ্ছে ফিউচারের একটা টেন্স খুবই বেশি লাগে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট, ভাই আমাকে বলো তো ফিউচার ইনডিফিনিট টেন্স কেমনে বুঝো? FUTURE, ফুটুরি বলো অনেকে, হ্যাঁ FUTURE, ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ফিউচার ইনডিফিনিট টেন্স কেমনে বুঝো ভাই? কোনো একটা কাজ ভবিষ্যতে হবে এমন বোঝাইলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন আমি আগামীকাল ময়মনসিংহ যাব, আমি একটা উপন্যাস পড়বো, সে এ প্লাস পাবে, এই যে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে এমন বোঝাইলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আর এই ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তুমি জানো, সাবজেক্টে পরে শ্যাল বা উইল, কিন্তু আধুনিক গ্রামারের মাঝে আমরা শ্যালটা ইউজ করি না। তুমি অলওয়েজ যে কোনো সাবজেক্টের সাথে উইল ইউজ করবা ফিউচার ইনডিফিনিট টেন্সে, এবং ভার্বের সাথে কি করবা? বেস ফর্ম ব্যবহার করবো বা বি ওয়ান ফর্ম। এই যে তোমাকে 5টা টেন্স বললাম না, এই 5টা টেন্সের ব্যবহার মানে হিউজ লেভেলের পাবা। অন্যান্য বেসিক রুলস তো তুমি লাগবেই, যেমন প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, মডেলের পরে বি ওয়ান ফর্ম, বি বলতে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, সো এই বিষয়গুলো তো লাগবেই। পাশাপাশি এই 5টা টেন্সের প্রয়োগ সর্বাধিক বারবার তুমি পাবা। কখনো কোনো সেন্টেন্সের মিনিংটা যদি এরকম বোঝায় যে কাজটা আগে হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, তখন সেক্ষেত্রে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবে, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম ইউজ করবে। 2 নাম্বার যে কাজটা, কখনো কখনো যদি কোনো একটা কাজ সেন্টেন্সের মিনিং এরকম বোঝাচ্ছে, কোনো এটা সর্বাধিক পাবা। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি বার পাবা। আমি তোমাকে বলতে, আমি তো ভাই অ্যানালাইসিস করি, এরকম না যে রোজ কয়েকটা পড়লাম আর তোমাকে এভাবে পড়া। এইগুলা যখন আমি পড়তে গেছি, আমি নিজে যে কি পরিমাণ স্টাডি করতে হয়েছে এটা নিয়ে আমি অ্যানালাইসিস করে করে পড়ি। কারণ এটা আমার পড়ানোটা, ধরো তোমার কাছ থেকে এই কোর্স থেকে কিছু টাকা নিবো এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে একটা ভালো টিচার হইতে পারি। অর্থাৎ মানে সবাই যদি বলে যে ভাইয়া হচ্ছে ভালো ইংলিশ পড়াইতে পারে, তো এটার জন্য আমার অ্যানালাইসিস করতে হবে মাস্ট। তো যেটা বলতেছিলাম, এই যে বোর্ড কোশ্চেন গুলো আছে না, 20টা বোর্ড কোশ্চেন আমার একদম টোটালি অ্যানালাইসিস করছি যে কোন রুলসটা সর্বাধিক আসছে, কেন হয়েছে, কেন হয় নাই। সো সেখান থেকে আমি অ্যানালাইসিস করার মাধ্যমে বের করলাম যে সর্বাধিক বার এই টেন্সের ব্যবহারটা আসে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো একটা কাজ এরকম বোঝাবে, কোনো সেন্টেন্সের মিনিং যদি এরকম বোঝায় কোনো একটা কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য, এরকম বোঝাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা 2টা ফর্ম হয়, এটা তোমাদেরকে আগে বলছি, হয় বি ওয়ান হবে অথবা বি ওয়ান এর সাথে এস বাই এস। এরপরে কোনো একটা কাজ যদি বর্তমানে রানিং থাকে সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি বলছি, কোনো একটা কাজ কোনো বাংলা ক্রিয়া শেষে যদি তোমার ইএসসি এসও ইএসএন থাকে তবে সেক্ষেত্রে হচ্ছে তুমি প্রেজেন্ট পারফেক্ট ধরবা। এবং পাস্ট ইনডিফিনিট টেন্স একদম সহজ, কোনো একটা কাজ অতীতে হয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। আর ফিউচার ইনডিফিনিট মানে কি, কোনো একটা কাজ ভবিষ্যতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব। আর ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টে পরে উইল প্লাস বিয়ন্ড, শ্যালটা ইউজ করবো না কারণ শ্যালের প্রয়োজন নাই, আবার ইউজ করলে সমস্যা নাই। ফিউচারের ক্ষেত্রে আমরা ফার্স্ট পারসনের সাথে শ্যাল ব্যবহার করি, অর্থাৎ আই এবং উই এর সাথে কি ইউজ করি, শ্যাল ইউজ করি। আবার তুমি যদি চাও এই আই এবং উই এর সাথে কি ইউজ করতে পারবা, উইলও ইউজ করতে পারবা, কোনো পেইন নাই। সো এই জন্য বলতেছি যে কোনো ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে তুমি উইল প্লাস বিয়ন্ড ইউজ করলেই হবে, এখানে শ্যালের আসলে প্রয়োজন হয় না। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে আমরা এই যে বোর্ড কোশ্চেন গুলো একদম প্রথম থেকে 1 নং থেকে শুরু করে আজকে 10টা পড়াই দিব, একদম তুমি বুঝতে পারবা যে আসলে পড়াশোনাটা এইভাবেই হওয়া উচিত বা এইভাবে করা উচিত, বুঝছো? সো ঠিক আছে, এবার আমরা হচ্ছে শুরু করি। রাইট ফর্মস অফ ভার্ব পড়ার ক্ষেত্রে তুমি যখন বোর্ডে তোমার সামনে একটা প্রশ্ন আসবে রাইট ফর্মস অফ ভার্ব 3 নং এ, তোমার প্রথম কাজটাই হবে এই যে বক্সের ভার্ব গুলো আছে না, সেগুলোকে 1 থেকে 2 বার তোমার পড়ে নেওয়া। তুমি পড়ে নিলে সুবিধা হবে কি, তুমি যখন ভার্ব গুলা তখন বসাবা তখন তোমার ব্রেইনে তোমাকে কি করবে, একটা তাড়না দিবে যে সানোয়ার এই ভার্বটা এখানে হইতে পারে কারণ এটা উপরে আছে। সো তুমি যদি এটা না পড়ে এটা পড়তে যাও তখন তোমাকে দিবে না, সিগন্যাল দিবে না যেটা কি হইতে পারে। সো এই জন্য আমি বলবো তোমাকে উপরে বক্সের মাঝে যে ভার্ব গুলো আছে এটা 1 থেকে 2 বার তুমি পড়ে নাও, ভার্বের গুলো পড়ার পরে তুমি এই যে প্যাসেজটা পড়ো। ওকে, তো চলো আমরা এটা পড়ি। ডেলিভার, ডেলিভার শব্দের অর্থ তোমার প্রদান করা। টেক, টেক শব্দের অর্থ তোমার নেয়া। স্টার্ট, স্টার্ট মানে যে শুরু করা। প্রিসাইড, প্রিসাইড শব্দের অর্থ তোমার সভাপতিত্ব করা, কোনো একটা অনুষ্ঠানের পরিচালনা করা বা সভাপতিত্ব করা। বি মানে হওয়া, তুমি জানো। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেয়া। ডেকোরেট, এই ডেকোরেট শব্দের অর্থ তোমার কি করা, তোমার সুসজ্জিত করা বা সাজানো, এরকম বোঝায়। ডেকোরেটর তো কি সাজানো। তারপর বিগিন, বিগিন শব্দের অর্থ তোমার শুরু করা। কাম শব্দের অর্থ তোমার কি করা, আসা। রিড শব্দের অর্থ তোমার কি পড়া। তো তুমি বুঝতে পারলা এখানে এই ওয়ার্ড গুলো আছে বা এই ভার্ব গুলো আছে, 10টা ভার্ব আছে। তো একবার যখন তোমার ব্রেইনে এটা সেট করলা, প্রয়োজন হলে তুমি আবার পড়ো যে ডেলিভার, অ্যাডভাইস, টেক, ডেকোরেট, স্টার্ট, তারপর হচ্ছে তোমার কি বিগিন, প্রিসাইড, কাম, বি, রিড। এই যে ভার্ব গুলো পড়লাম,
এবার হচ্ছে আমরা প্যাসেজটা পড়ি। কেমন, আগে একটু আমি নাম্বারিংটা করে নিই এ থেকে একদম যে পর্যন্ত, তাহলে যে আমার জন্য ভার্বগুলো বসাইতে সুবিধা হবে। তো রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে প্যারা নিও না ভাইয়া, ভাইয়ার রুলস এর ক্লাসটা দেখো, যে এখন হচ্ছে রুলস এর ক্লাসটা দেখো নাই 2 ঘন্টা, রুলস এর ক্লাসটা দেখে আসো, আর আজকের ক্লাসটা ভালো করে দেখো, 10টা বোর্ড পড়ো। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তুমি রাইট ফর্মস অফ ভার্বের মানে ভালো একটা দখল তোমার চলে আসবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা এই করি এখানে, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এই যে 10টা দিলাম। এবার হচ্ছে আমরা এটা সলভ করি। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের যে তোমার অ্যানুয়াল শব্দটা তোমার বার্ষিক, আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেরিমনি মানে অনুষ্ঠান, তুমি খাতা আছে না, আমি আবারও বলতেছি, বোর্ড মানে তুমি যাই পড়ো না কেন, শব্দের অর্থের কোনো বিকল্প নাই। তোমার একটা খাতা নেও, খাতার মধ্যে এই ওয়ার্ডগুলো লেখো, যে অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, প্রাইজ মানে পুরস্কার জানো, সেরিমনি মানে অনুষ্ঠান। আর আরেকটা জিনিস মনে রাখবা, কাম অফ এটার অর্থ তোমার অনুষ্ঠিত হওয়া, লেখো সি ও এম এ, কাম ও ডাবল এফ অফ। এই কাম অফ মানে হচ্ছে তোমার অনুষ্ঠিত হওয়া। ভাইয়া বুঝছো, কাম অফ মানে কি, অনুষ্ঠিত হওয়া। এটা হচ্ছে তোমার একটা গ্রুপ ভার্ব। ভাইয়া এটা কি ভার্ব, একটা গ্রুপ ভার্ব। ভাইয়া গ্রুপ ভার্ব জিনিসটা বুঝি নাই। কখনো তোমার যদি কোনো একটা ওয়ার্ডের সাথে, কোনো একটা ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে গ্রুপ ভার্ব বলি। ভাইয়া গ্রুপ ভার্ব কাকে বলে, কখনো একটা ভার্বের সাথে যে কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে যদি ভিন্ন একটা স্পেসিফিক মিনিং ক্রিয়েট করে, তখন সেটাকে আমরা গ্রুপ ভার্ব বলি। তুমি দেখো তো, কাম মানে আসা, তুমি দেখো দেখো কামের সাথে যখন অফ প্রিপোজিশনটা একসাথে হয়, তখন আর কাম অফ মানে আসা না, তখন এটা বোঝায় হচ্ছে অনুষ্ঠিত হওয়া। তাহলে ভাই অবশ্যই এটা হচ্ছে কি, একটা গ্রুপ ভার্ব। ওকে, আচ্ছা আমি যদি বলি ব্রিং, বলো তো ভাইয়া ব্রিং মানে কি, আনা না? এই ব্রিং এর সাথে তোমার যদি আপ একটা প্রিপোজিশন যুক্ত করো, তখন আর ব্রিং ও তা আনা হয় না, তখন এই ব্রিং আপ শব্দের অর্থ তোমার হচ্ছে লালন পালন করা। ভাইয়া বলো, এই ব্রিং আপ শব্দের অর্থ কি, লালন পালন করা। এই যে দেখো, যেহেতু একটা ভার্বের সাথে অন্য একটা প্রিপোজিশন যুক্ত হয়ে ভিন্ন একটা অর্থ প্রকাশ করতেছে, তখন আমি ব্রিং আপটাকে কি বলবো, একটা গ্রুপ ভার্ব বলবো। ভাইয়া কি বলবো, একটা গ্রুপ ভার্ব বলবো। সেম এই কাম মানে আসা, কামের সাথে অফ যুক্ত হয়ে একটা মানে একটা ভিন্ন অর্থ প্রকাশ করে। কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, এখানে আসা অর্থ প্রকাশ করে না, অনুষ্ঠিত হওয়া অর্থ প্রকাশ করে। এই জন্য আমি এই কাম অফটাকে কি বলবো, গ্রুপ ভার্ব বলবো। তো এই যে দেখো, আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ড্যাশ অফ ইয়েস্টারডে, তোমাদের স্কুলের ধরো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেটা, এটা গতকালকে কি হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। তাহলে বলো অনুষ্ঠিত হওয়া, অনুষ্ঠিত হওয়া এটা তোমার আগে থেকে জানতে হবে যে কাম অফ মানে হচ্ছে কি হওয়া, অনুষ্ঠিত হওয়া। তো দেখি এখানে কি নিব, কোন ভার্বটা নিব, অবশ্যই এই যে কাম ভার্বটা নিব, যেহেতু অফ আছে, অনুষ্ঠিত হওয়ার সাথে কামের সাথে অফ যুক্ত করলে আমরা অর্থ হয় কি, অনুষ্ঠিত হওয়া। নিলাম আমি কাম। ধরো এটা মনে মনে নিবা, এরপরে তো ভার্বটাকে কারেক্ট করতে হবে না, এটা তোমরা তুমি এ করলা, সিলেক্ট করলা যে এই ভার্বটা এখানে হবে, কিন্তু এটা তো গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। তো আমাদের স্কুলে বার্ষিক বিতরণী অনুষ্ঠান গতকালকে কি হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। যেহেতু এই দেখো তো, এখানে ইয়েস্টারডে আছে না, আমরা জানি কখনো কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে থাকলে, অ্যাগো থাকলে, বিফোর থাকলে সেটা কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। তো যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো এখানে তো আর কাম অফ দিব না, অনুষ্ঠান তো তোমার অনুষ্ঠিত হয় না, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল, এটা অতীতে হয়ে গেছে। তাহলে ভাইয়া আমি তো কখনো কাম ব্যবহার করতে পারবো না, এই কামটা কি হয়ে যাবে, কেম হয়ে যাবে। বলো তো ভাইয়া, আমি কি তোমাকে বোঝাইতে পারছি কেন কেম হয়েছে? একজন দেখলাম আমাদের গ্রুপে পোস্ট করছিল যে ভাইয়া কেন কেম হয়েছে, কারণ কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া, কিন্তু অনুষ্ঠান তো গতকালকে অনুষ্ঠিত হয়েছিল, এটা অতীত হয়ে গেছে, এই জন্য আমাকে পাস্ট টেন্স করতে হবে, যে পাস্ট ইনডিফিনিট করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট কেমনে করি, সাবজেক্টে পরে মেইন ভার্বটাকে বিটু করে দিই। সো এই জন্য এইটাকে, কামটাকে কি করে দিলাম, আমি কেম করে দিলাম। এরপর খেয়াল করো, উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা সবাই আমাদের যে স্কুলের ক্যাম্পাসটা আছে এই খুব সুন্দর করে কি করেছিলাম, বলো কি করতে, কি হইতে পারে, আমাদের স্কুল ক্যাম্পাসটা কি করেছিলাম, সুসজ্জিত করেছিলাম। যেহেতু পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এই জন্য স্কুলের ক্যাম্পাসটা চতুর্দিকে আমরা সুসজ্জিত করেছিলাম, সাজিয়েছিলাম। তো সাজানো ইংলিশ কি, সাজানো ইংলিশ হচ্ছে ডেকোরেট। তো আমি ডেকোরেট ওয়ার্ডটা আমি ব্রেইনে রাখলাম যে এখানে কি হবে,
ডেকোরেট হবে, যে ডেকোরেট ভার্বটা হবে। বাট এটাকে তো আমার ভার্বটা চেঞ্জ করার প্রয়োজন হলে তোমার চেঞ্জ করতে হবে। তো যেহেতু অনুষ্ঠানটা গতকালকে হয়ে গেছে, এটা অতীতের কাহিনী, তাহলে অবশ্যই আমরা কি স্কুল ক্যাম্পাসটা খুব সুন্দর করে সাজাই না? অবশ্যই এটা অর্থটা কি, আমরা স্কুল ক্যাম্পাসটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম। তো যেহেতু অতীতের কাহিনী, তাহলে আমাকে অবশ্যই ভার্বটাকে পাস্ট করতে হবে, অর্থাৎ ভার্বে ভি টু করতে হবে। তাহলে ভাইয়া আমি যে ডেকোরেট ভার্বটা আছে, আমি তো ডেকোরেট বসাইতে পারবো না, আমাকে ডেকোরেটেড বসাইতে হবে, কারণ কাজটা অতীতে হয়ে গেছে, আমরা সুসজ্জিত করেছিলাম। দ্য সিরিমনি, এই যে অনুষ্ঠানটা, ড্যাশ এট 3 PM, এটা 3টার সময় কি হয়েছিল বলতো? এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা 3টার সময় শুরু হয়েছিল। তো শুরু হওয়া ইংলিশ কি? শুরু হওয়া ইংলিশ তুমি স্টার্টও নিতে পারো, আবার কি নিতে পারো, বিগিনও নিতে পারো, কারণ এখানে স্টার্টও আছে, আবার কি আছে, বিগিনও আছে। স্টার্টও তো শুরু হওয়া, বিগিনও তো কি হওয়া, শুরু হওয়া। তাহলে বলো কোনটা নিবা, তোমার ইচ্ছা। তুমি যদি স্টার্ট নেও তাহলেও কারেক্ট হবে, তুমি যদি বিগিন নেও তাহলেও কারেক্ট হবে। ধরো আমরা স্টার্ট নিলাম, যে দ্য সিরিমনি, এই যে অনুষ্ঠানটা, স্টার্ট এট 3 PM, তো অনুষ্ঠানটা হচ্ছে 3টায় শুরু হয় নাকি শুরু হয়েছিল? যেহেতু পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা গতকালকে হয়ে গেছে, তাহলে তো নিশ্চয়ই এটা 3টার সময় শুরু হয় না, শুরু হয়েছিল। তাহলে এই যে স্টার্ট ভার্বটা যে নিলাম, স্টার্ট ভার্বটা তো আমি স্টার্ট রাখতে পারবো না, এটাকে আমার কি করে দিতে হবে, বি2 করে দিতে হবে, পাস্ট টেন্স করে দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে স্টার্টেড হয়ে গেল। এরপরে দেখো, আওয়ার হেডমাস্টার, আমাদের যে প্রধান শিক্ষক আছে, ড্যাশ ওভার দ্য ফাংশন এন্ড দ্য এডুকেশন মিনিস্টার, বা শিক্ষামন্ত্রী, দ্য চিফ গেস্ট, তিনি কি হয়েছিলেন, চিফ গেস্ট হলো প্রধান অতিথি। কি বললাম ভাইয়া, যে আমাদের যে প্রধান শিক্ষক তিনি এই অনুষ্ঠানটা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা কি করেছিল, সভাপতিত্ব করেছিলেন। এবং আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী ছিল কি এই অনুষ্ঠানের প্রধান অতিথি। তাহলে বলো, আওয়ার হেডমাস্টার ওভার দ্য ফাংশন, এই ফাংশন, এই অনুষ্ঠানটা কি করেছিল, সভাপতিত্ব করেছিল। সভাপতিত্ব করা ইংলিশ কি, প্রিসাইড। সভাপতিত্ব করা ইংলিশ হচ্ছে প্রিসাইড। এখন তুমি বলো, আমি কি এখানে প্রিসাইডটা রাখবো নাকি প্রিসাইডটা চেঞ্জ করতে হবে? অবশ্যই চেঞ্জ করতে হবে। তিনি তো প্রিসাইড যদি দিই তাহলে কি হবে, আওয়ার হেডমাস্টার প্রিসাইড ওভার, মানে তিনি সভাপতিত্ব করে, নাকি অনুষ্ঠানটা আগে হয়ে গেছিল? তাহলে সভাপতিত্ব করে নাকি সভাপতিত্ব করেছিল? অবশ্যই আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছিল। যেহেতু পুরা প্যাসেজটাই বুঝতেছে এটা পাস্ট টেন্সে, তাহলে দেখবা অধিকাংশ ভার্ব কি অতীতের হবে। তাহলে প্রিসাইডটা নিলে, প্রিসাইড দিব না, এই প্রিসাইডের কি হবে, প্রিসাইডেড হয়ে যাবে। প্রিসাইডেড, সভাপতিত্ব করেছিলেন, তাহলে কি হবে, আওয়ার হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, এই অনুষ্ঠানটা সভাপতিত্ব করেছিলেন। এন্ড দ্য এডুকেশন মিনিস্টার, এই যে শিক্ষামন্ত্রী, ড্যাশ দ্য চিফ গেস্ট, তিনি কি হয়েছিলেন, তিনি প্রধান অতিথি হয়েছিলেন। তো হওয়া ইংলিশ কি, হওয়া ইংলিশ হচ্ছে বি, এই যে বি বসাবো এখানে। বাট এটা তো কি প্রেজেন্ট টেন্সের না, অতীতে হয়েছিল, এই জন্য তো অতীত বুঝাইলে আমরা বি বলতে কয়টা জিনিস বুঝাই বলো তো? আমরা পড়াইছি না রুলস এর ক্লাসে, অতীত বুঝাইলে আমরা বি বলতে ওয়াজ কিংবা ওয়্যার ব্যবহার করি। এখন দেখবো সাবজেক্ট, সাবজেক্ট কাটা, এডুকেশন মিনিস্টার কি একজন না? সিঙ্গুলার বুঝাইলে আমরা ওয়াজ ব্যবহার করি নাকি ওয়্যার ব্যবহার করি? অবশ্যই ওয়াজ ইউজ করি। সো এই জন্য কি হবে ভাইয়া বলো, এখানে ওয়াজ ইউজ করব। বলো বুঝছো কিনা? আমি কিন্তু কঠিন করে বোঝাইতে পারি না, আমি সবকিছু তোমার ওয়াটার করে ফেলি, একদম পুরাই ওয়াটার করে ফেলি, একদম সহজ করে বুঝাই দিই। তাহলে ভাইয়া এই যে আওয়ার অনারেবল হেডমাস্টার বলতে পারবো, আওয়ার হেডমাস্টার আমাদের প্রধান শিক্ষক, তিনি প্রিসাইডেড ওভার, তিনি সভাপতিত্ব করেছিলেন দ্য ফাংশন, এই অনুষ্ঠানটা সভাপতিত্ব করেছিলেন। এন্ড দ্য এডুকেশন মিনিস্টার, আমাদের যে শিক্ষামন্ত্রী আছে, তিনি কি করেছিলেন, তিনি প্রধান অতিথি হয়েছিলেন। তো হওয়া অর্থে আমরা বি নেই, যেহেতু এটা অতীতে হয়েছিল এই জন্য আমরা কি নিলাম, ওয়াজ নিলাম। এরপর খেয়াল করো, দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন। রিসাইটেশন মানে হচ্ছে আবৃত্তি। বলো ভাইয়া, রিসাইটেশন তো কি আবৃত্তি। এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা, ওইটা কোরআন শরীফ, হ্যাঁ, রিসাইটেশন হোলি কোরআন, আমাদের যে পবিত্র কোরআন শরীফ আছে না, এই পবিত্র কোরআন শরীফ আবৃত্তি বা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল। মনে রাখবা, রিসাইটেশন শব্দের অর্থ তোমার আবৃত্তিও হয় আবার তেলাওয়াত হয়। যেহেতু কোরআন শরীফ তো আমরা কি করি, তেলাওয়াত করি, জন্য এটার অর্থ হবে এখানে কি, তেলাওয়াত। আবার তুমি যদি পোয়েম রিসাইটেশন বলো তখন এটার অর্থ হবে কি, কবিতা আবৃত্তি। তো রিসাইটেশন ওয়ার্ডটার অর্থ এটা আবৃত্তিও হয় আবার কি হয়, তেলাওয়াত হয়। তাহলে বলো, এই যে ফাংশনটা ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল।
বলো শুরু হওয়ার অর্থে আমরা একবার স্টার্ট ভার্বটা ইউজ করছি, এখন স্টার্ট ভার্বটা ইউজ না করে শুরু হওয়ার অর্থে আমরা বিগিনটা ইউজ করি। তো বিগিন যদি নেই, বলো যেহেতু অনুষ্ঠানটা কি গতকালকে হয়েছে, তাহলে তো এটা শুরু হয় না, শুরু হয়েছিল। তো শুরু হয়েছিল মানে কি, বিগিনের কি ফর্ম ইউজ করতে হবে, পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তুমি জানো বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে কি, বিগেন। বলো BEGAN, বিগিন মানে কি করা, শুরু হয়েছিল, এটা পাস্ট ফর্ম। আচ্ছা, তাহলে এরপরে দেখো কোথায় ছিলাম, এই যে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের একজন অন্যতম বৃদ্ধ বা বয়স্ক শিক্ষক, সিনিয়র টিচার্স ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। এই যে বার্ষিক পুরা বছরের যে তোমার অ্যানুয়াল রিপোর্ট আছে, প্রতিবেদন, এই প্রতিবেদনটা তিনি কি করেছিলেন, পড়ে শুনিয়েছিলেন। তো পড়া ইংলিশ কি, পড়া ইংলিশ হচ্ছে কি, রিড। তো যেহেতু অনুষ্ঠানটা আগে হয়ে গেছে, তার মানে কি পড়ে শুনিয়েছিলেন, রিডের কোন ফর্ম ইউজ করতে হবে, পাস্ট ফর্ম ইউজ করতে হবে। কিন্তু তুমি তো জানো রিডের পাস্ট ফর্ম তিনটা হচ্ছে কি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তিনটা হচ্ছে কি সেম, রিড, রেড, রেড। রিডের বি1 ফর্ম যেটা, বি2 ফর্ম যেটা, আর বি3 ফর্ম হচ্ছে কি সেমই। তাহলে ভাইয়া তুমি আমাকে বলো যে অন অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের শিক্ষকগুলোর মধ্যে একজন সিনিয়র টিচার রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। এখানে রিডটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে রিড দিব। হ্যাঁ, এই রিডটা কোন ফর্মে আছে, বি2 ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। দ্য অনারেবল চিফ গেস্ট, আমাদের যে প্রধান সম্মানিত যে প্রধান অতিথি ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ। দ্বারাও একটু আমরা এটা উপরে উঠে নেই। দ্য অনারেবল চিফ গেস্ট, আমাদের যে তোমার যে সম্মানিত যে প্রধান অতিথি ছিলেন, ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ, তিনি একটা উৎসাহমূলক এনকারেজিং স্পিচ কি করেছিলেন, প্রদান করেছিলেন, দিয়েছিলেন। তো প্রদান করা ইংলিশ কি, প্রদান করা ইংলিশ এখানে কি আছে, যে ডেলিভার, ডেলিভার মানে প্রদান করা। তাহলে আওয়ার অনারেবল চিফ গেস্ট ডেলিভার, প্রদান করেছিলেন অতীতে, যেহেতু অনুষ্ঠানটা আগে হয়েছে, তাহলে প্রদান করেছিলেন, তাহলে অবশ্যই ভার্বটা কোন ফর্ম ইউজ করতে হবে, বি2 ফর্ম ইউজ করতে হবে। তাহলে ডেলিভার থেকে হয়ে যাবে ডেলিভার্ড হয়ে যাবে। দেখো তুমি যদি মনে করো পুরো প্যাসেজটা অতীতকালের আসে, তাহলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে, কারণ বেশিরভাগ ভার্বই তখন কি হয়, বি2 হয়, পাস্ট টেন্স করতে হয়। হ্যাঁ, এরপরে দেখো এ ব্রিফ এনকারেজিং স্পিচ ড্যাশ আস টু বি রেগুলার ইন স্টাডিজ, আমাদেরকে উপদেশ দিয়ে, কি বিষয় উপদেশ দিচ্ছে, টু বি রেগুলার ইন স্টাডিজ, পড়াশোনায় নিয়মিত হওয়ার জন্য, এন্ড ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, নিরক্ষরতার বিরুদ্ধে যে আন্দোলনে অংশগ্রহণ করা এবং হচ্ছে পড়াশোনায় নিয়মিত হওয়ার জন্য তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছে, এবং এ একটা এনকারেজিং স্পিচ তিনি ডেলিভার করেছিলেন। তাহলে উপদেশ দিয়ে, আমাদেরকে উপদেশ দিয়ে, তাহলে উপদেশ দেওয়া ইংলিশ কি, অ্যাডভাইস। এখন বলো অ্যাডভাইস ভার্বটা কি করতে হবে, তুমি একটু খেয়াল করো, এই যে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটা কিন্তু একটা ভাইয়া সিম্পল সেন্টেন্স। ভাই কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। দেখো তো এই যে দেখো এখানে যদি আমি একটা ভার্ব বসাইলাম, কোন ভার্বটা বসাইলাম, ডেলিভার্ড। এই ডেলিভার্ড ভার্বটা কোন ফর্ম, বি2 ফর্ম, একটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব। আবার তুমি যদি এখানে অ্যাডভাইস বসাও, কি বসাও, অ্যাডভাইস বসাও, অ্যাডভাইস হচ্ছে ভার্বের কোন ফর্ম, বি1 ফর্ম। আমরা জানি বি1 বি2 দুটো হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমি যদি এখানে বি1 বসাই একটা সিম্পল সেন্টেন্সে, বলো একটা সিম্পল সেন্টেন্সে কি আমরা দুইটা ফাইনাইট ভার্ব বসাইতে পারি, বসাইতে পারি না। তখন এটা কি করতে হয়, ওইটাকে নন ফাইনাইট করতে হয়। তো যদি আমি নন ফাইনাইট করি, কয়টা ওয়েতে করতে পারবো, তিনটা উপায়, এটা 2 + b1 ভার্ব প্লাস আইএনজি ভার্বের বি3। সো এখানে আমরা কি করব, ভার্ব প্লাস আইএনজি দিয়ে করব। এজন্য অ্যাডভাইসটা আর অ্যাডভাইস রাখবো না, এটা হয়ে যাবে কি, অ্যাডভাইজিং হয়ে যাবে। কি হয়ে যাবে, অ্যাডভাইজিং হয়ে যাবে। এই নিয়মটা পড়াইছিলাম না ভাইয়া, যে কি বলছিলাম, একটা ক্লজের মাঝে অলরেডি একটা ফাইনাইট ভার্ব থাকে, এরপর যদি আবার আর একটা ফাইনাইট ভার্ব চলে আসে, তখন ওই ফাইনাইট ভার্বটাকে আমার নন ফাইনাইট করতে হয়। আর ওই নন ফাইনাইট করি তিনটা উপায়, একটা 2 + b1 ভার্ব প্লাস আইএনজি ভার্বের v3। তো এখানে যেহেতু তোমার উদ্দেশ্য বোঝাচ্ছে না কিংবা প্যাসিভ মোডেও নয়, এই জন্য আমি আইএনজি দিয়া নন ফাইনাইট করে দিছি। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো, টু বি রেগুলার ইন স্টাডিজ, পড়াশোনায় রেগুলার হওয়ার জন্য, এন্ড ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, এবং নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনে কি করতে বলেন, অংশগ্রহণ করতে বলেন। তাহলে অংশগ্রহণ করা ইংলিশ কি, টেক পার্ট ইন। টেক পার্ট ইন মানে কি করা, অংশগ্রহণ করা। তাহলে এখানে টেক ভার্বটা ব্যবহার করতে হবে। মনে রাখবা এন্ড হচ্ছে এমন একটা কনজাংশন, এন্ড সবসময় সমজাতীয় পার্টসেস বলো বা সমজাতীয় জিনিস কি করে, যুক্ত করে। দেখো তো ভাইয়া এন্ড এর আগে কি আছে, টু বি, মানে টু বি মানে কি একটা ইনফিনিটিভ, টুর পরে কি আছে, ভার্বের বেস ফর্ম আছে, এটাকে আমরা বলি ইনফিনিটিভ, বা এটা এতটুকু বলতে পারো ইনফিনিটিভ ফ্রেজ।
আবার তুমি দেখো এখানে তুমি যদি টেক দেও, এখানে কি হওয়ার কথা, এন্ড এর পরেও আমার কি হবে, ইনফিনিটিভ ফ্রেজ হবে না, মানে টু প্লাস বিয়ন হবে না। তো আমার এখানে কি করতে হবে, এরকম হওয়ার কথা ছিল যে টু টেক পার্ট ইন দা মুভমেন্ট। তো তুমি চাইলে এখানে টু টেক পার্টও দিতে পারো, আবার তুমি চাইলে এই টুটা উজ্জ্বল রাখে, মনে করো তুমি গণিতের মধ্যে কি নেও, কমন নেও না, তো ধরো তুমি এখানে তুমি কি নিলা, টু কমন নিলা, তো টু কমন নিলে কি হয়ে যাবে, টুটা উঠে যাবে, শুধু টেক দিলেও হবে। ওকে, সো তোমাকে কি বললাম, তো এখানে যেহেতু অংশগ্রহণ করা বোঝাচ্ছে এই জন্য কি নিলাম, টেক নিলাম। আর যেহেতু এন্ড এর আগে কি আছে, টু প্লাস বিয়ন আছে, এন্ড এর এই পাশেও কি হবে, টু প্লাস বিয়নই হবে। সো টু প্লাস বিয়নটা এখানে টুটা উজ্জ্বল রাখতে হয় না, টেকটা দিলেই হবে। তুমি তবে এটা তুমি মনে রাখবা, এখানে কি আছে, টু আছে, কিন্তু এটা কিন্তু উজ্জ্বল অবস্থায় আছে, এটা আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ, যে টু টেক পার্ট ইন দা মুভমেন্ট। আবার তুমি যদি টু টেকও দেও, এটা ভুল হবে না। ওকে, সো এবার হচ্ছে আমরা এর পরের যে বোর্ডটা আছে সেটা দেখবো। চলো এবার আমরা 2 নাম্বার বোর্ড কোয়েশ্চেনটা সলভ করে একদম পুরাই ওয়াটার করে দিব। তুমি দেখো ভাইয়া, ব্রেক, ব্রেক শব্দটা তো তোমার ভাঙা, স্টপ মানে হচ্ছে কি থামা, টেক মানে হচ্ছে নেওয়া, বি মানে হওয়া, ওয়াশ মানে হচ্ছে তোমার প্লাবিত করা বা হচ্ছে তোমার ধৌত করা, এফেক্ট অর্থ প্রভাবিত করা, এরপর হচ্ছে ড্যামেজ হতো ক্ষতি করা, বিকাম মানে হওয়া, অকার মানে ঘটা, লস মানে কি হারানো। তুমি দেখলা এক নজরে এট এ গ্ল্যান্স এখানে কোন ভার্বগুলো আছে। এবার হচ্ছে আমরা এই প্যাসেজটা পড়বো আর অর্থের সাথে মিল রেখে উপর থেকে ভার্বটা নিব এবং ওই সেন্টেন্সের কনটেক্সট বিবেচনা করে ভার্বটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করব, বেশ তাহলে হয়ে যাবে আমাদের, তাই না বলো ভাইয়া? এবার দেখো, দ্য ফ্লাড ড্যাশ রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন ড্যাশ অল রেকর্ডস অফ দ্য পাস্ট। দ্য ফ্লাড ড্যাশ রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন, চট্টগ্রাম বিভাগে সম্প্রতি যে বন্যাটা হয়েছে, ড্যাশ অল রেকর্ডস অফ দ্য পাস্ট, বিগত সালের যত তোমার রেকর্ড ছিল সকল কিছু ভেঙে দিয়েছে। সো তুমি বলো দ্য ফ্লাড ড্যাশ রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন, চট্টগ্রাম বিভাগে সম্প্রতি কি হয়েছে, বন্যা হয়েছে বা বন্যা ঘটেছে। তো গটা ইংলিশ কি হইতে পারে, গটা ইংলিশ হচ্ছে কি অকার। তুমি অকার ভার্বটা নিলা, ধরো অকার নিলাম, মনে মনে রাখলাম বা এখানে আমরা রাখলাম অকার, অকার মানে ঘটা, তাই না? এবার আমার দেখতে হবে সেন্টেন্সের কনটেক্সট বিবেচনা করে এটাকে আমার গ্রামাটিক্যালি ভার্বটাকে কারেক্ট করতে হবে। দেখো তো ভাইয়া মনে আছে কিনা তোমার, আমরা জানি কখনো কোনো সেন্টেন্সে অলরেডি, তারপর হচ্ছে তোমার কি রিসেন্টলি, লেটলি, ইভার, ইভেনচুয়ালি, এগুলো যদি থাকে জাস্ট নাও, তখন সেটা কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে আছে না, রুলস এর ক্লাসে পড়াইছি তোমাকে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো মানে কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে মানে হচ্ছে সাবজেক্টে পরে আমার কি দিতে হবে, হ্যাভ, হ্যাজ এবং এর পরে মেইন ভার্বের ভিতরে দিতে হবে। কথা বুঝছো? রিসেন্টলি থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্টে পরে আমার হ্যাভ বা হ্যাজ এবং মেইন ভার্বের ভিতরে দিতে হবে। এখানে সাবজেক্ট কি, ফ্লাড, আর ফ্লাড তো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কি দিতে হবে, আমার হ্যাজ নিতে হবে, তাই না? তাহলে কি নিব, আমি হ্যাজ নিব। এরপরে একটা কাজ করতে হবে, মেইন ভার্বটা কি করতে হবে, ভিতরে করতে হবে। তার মানে মেইন ভার্ব কি খুঁজে পেয়েছিলাম এখানে, অকার, অকারের ভিতরে কি অকার, বলো ওয়াটার হয়েছে কিনা। অকারের মাঝে আর্ট দুইটা, হ্যাঁ মনে রাখো, কিন্তু ভিতরি করার সময় আর্ট দুইটা দিতে হয়, অকার। ওকে, তাহলে দ্য ফ্লাড হ্যাজ অকার্ড রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন ড্যাশ অল রেকর্ডস অফ দ্য পাস্ট, যেই বন্যাটা বিগত সকল রেকর্ড কি দিয়েছে, ভেঙে দিয়েছে। ভাইয়া এখন ভেঙে দেওয়ার আমরা উপর থেকে ভার্ব কোনটা নিব, এই যে ব্রেক, ব্রেক মানে ভাঙা, তুমি ব্রেক ভার্বটা এখানে বসাইলা, ধরো ব্রেক বসাইলাম, এখন থেকে এটাকে চেঞ্জ করতে হবে কিনা। তুমি দেখো তো, এই যে এখান থেকে শুরু করে এটাকে একটা সিম্পল সেন্টেন্স না ভাইয়া? আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে এখানে কিন্তু একটা অলরেডি একটা ভার্ব দিছো যে হ্যাজ, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। আমরা জানি একটা সেন্টেন্সে একের অধিক ফাইনাইট ভার্ব যদি চলে আসে তখন সেটাকে কি করতে হয়, নন ফাইনাইট করতে হয়। তুমি যদি এই যে ব্রেক ভার্বটা এখানে বসাও, তখন ব্রেকটা ভার্বের কোন ফর্ম, বি ওয়ান ফর্ম না? আমরা জানি যে কোনো ভার্বের বি ওয়ান ফর্ম সেটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব। তো আমি তো এখানে ফাইনাইট রাখতে পারবো না, তোমাকে কিন্তু ভেঙে ভেঙে বোঝাই দিছিলাম রুলস এর ক্লাসে যে একটা সেন্টেন্সে একের অধিক ভার্ব চলে আসলে ওইটাকে আমার কি করতে হয়, নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট করি আমরা তিনটা উপায় ভাইয়া, এটা হচ্ছে টু প্লাস বিয়ন, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভিতরে। তবে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করি। আর যদি তুমি বুঝো উদ্দেশ্য বোঝাচ্ছে তখন টু প্লাস বিয়ন দিও, আর যদি পেসিভ মোডে থাকে তখন ভিতরে দিও। তো এখানে যেহেতু অন্য কোনো কিছু বোঝাচ্ছে না, উদ্দেশ্য বা পেসিভ মোডে নাই, এই জন্য আমি এটাকে নন ফাইনাইট করবো ভার্ব প্লাস আইএনজি দিয়ে। সো এখানে আর ব্রেকটা রাখতে পারবো না, এটা কি হয়ে যাবে, ব্রেকিং হয়ে যাবে। বলো ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া? এভাবে কেউ বিশ্লেষণ করছে তোমাকে, এইভাবে পড়াইছে, কেউ পড়াইছে না, এই জন্য তুমি মনে করো যে রাইট ফর্ম কঠিন কঠিন কঠিন। ভাইয়া দ্য ফ্লাড হ্যাজ occurred recently in চট্টগ্রাম ডিভিশন, এখানে যেহেতু আরেকটা ভার্ব চলে আসছে এজন্য কি করে দিলাম, আইএনজি করে দিলাম, যে ব্রেক থেকে ব্রেকিং অল রেকর্ডস অফ দ্য পাস্ট।
এরপরে নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই নর ড্যাশ দ্য ডিউরেশন সো লং। একটু অর্থটা বুঝো। নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ, ওয়াটার লেভেল মানে হচ্ছে পানি স্তর। যে ধরো একটা নদীতে যখন পানি স্তর থাকে নরমালি, তো ওই স্তরটা তোমার কি হয়ে গেছে, অতীতে কখনোই এত বৃদ্ধি পায় নাই, সো হাই এত উঁচুতে যায় নাই, নর ড্যাশ দ্য ডিউরেশন সো লং, এবং এই যে বন্যার স্থায়িত্বকালটা এত লম্বা সময় ধরে কখনোই ছিল না। তো ছিল, ছিল অর্থে আমরা কি ইউজ করতে পারি, বীর ক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়ার, তাই না? যেহেতু অতীতে বন্যাটা হয়ে গেছে, তাহলে ছিল অর্থে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারি। এখানে বলো ওয়াটার লেভেলটা ছিল না, ওয়াটার লেভেল কি সিঙ্গুলার না, এই জন্য আমি কি ছিল অর্থে কি ওয়ার নিব নাকি ওয়াজ নিব? অবশ্যই ওয়াজ নেব। তাহলে ভাইয়া কারেক্ট আনসার কি হবে, ওয়াজ হবে। যে নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই নর ওয়াজ দা ডিউরেশন সো লং, এত দীর্ঘ সময় ব্যাপী কখনোই এই বন্যাটা ছিল না, এবার চট্টগ্রামের যে সম্প্রতি যে বন্যাটা হয়েছে। ক্লিয়ার? তাহলে বি কিন্তু আমাদের হয়ে গেছে। বির ক্ষেত্রে আমরা কোনটা নিলাম, ওয়াজ নিলাম। এরপর খেয়াল করি আমরা নরমাল অ্যাক্টিভিটিস, এই যে স্বাভাবিক যে তোমার কর্মকাণ্ড আছে, হ্যাভ বিন, এটা হয়েছে ড্যাশ ফর লং টাইম, একটা লম্বা সময়ের জন্য বন্যার কারণে স্বাভাবিক যে কর্মকাণ্ড এগুলা কি হয়ে গেছিল, স্থবির হয়ে গেছিল, স্থগিত হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। বন্ধ হওয়া ইংলিশ কি এখানে দিকে তো কি আছে, এখানে বন্ধ হওয়া ইংলিশ হচ্ছে স্টপ। ভাইয়া এখন তুমি আমাকে বলো নরমাল অ্যাক্টিভিটিস স্বাভাবিক কর্মকাণ্ড, এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। বলো তো কাজ কর্মকাণ্ড কাজ কাম কি নিজে নিজে স্টপ করে দিছে নাকি এগুলোকে স্টপ করে দেওয়া হয়েছে? অবশ্যই স্টপ করে দেওয়া হয়েছে, প্যাসিভ স্ট্রাকচারে আছে। আর প্যাসিভ মানে কি আমি তোমাকে পড়াইছি ভাইয়া টেকনিকের ক্লাসে, যে 2 ঘন্টার একটা ক্লাস নিয়েছি রাইট ফর্মস অফ ভার্বের, ওইখানে আমি তোমাকে বলে দিছি প্যাসিভ মানে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের ভি3 ফর্ম। ভাইয়া দেখো তো অলরেডি কিন্তু এই সেন্টেন্সে তোমাকে হ্যাভ বিন অক্সিলারি ভার্বটা দেয়া আছে, তাহলে তোমাকে অক্সিলারি ভার্ব নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি যেটা করবা যে মেইন ভার্বটা নিবা, ওই মেইন ভার্বটা কি করতে হবে, ভি3 করতে হবে। তাহলে মেইন ভার্ব এখানে কি নিছিলাম, স্থগিত হওয়া অর্থে স্টপ নিছিলাম, জাস্ট এটাকে ভি3 করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে স্টপটা আছে, স্টপের ভিতরে কি স্টপ, মনে রাখবা স্টপের ক্ষেত্রে কিন্তু একটা পি না, যখন ভি2 বা ভি3 করবা তখন পি কটা দিতে হয়, 2টা দিতে হয় ভাইয়া। তাহলে ভাই কি হয়ে গেছে, নরমাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন স্টপড, এগুলোকে নরমাল কর্মকাণ্ডকে বন্ধ রাখা হয়েছে, স্থবির হয়ে গেছে ফর এ লং টাইম, অনেক লম্বা সময় ধরে। এরপর এটা আসি ভাইয়া কেরে, কঠিন লাগবো। কেরে বলতে ময়মনসিংহ এর ভাষায় বলে আমরা কেরে, তোমরা মানে সিলেটি ভাষায় বলে কেনে। হ্যাঁ, তো চট্টগ্রাম বা অন্যান্য অঞ্চলে কি বলো এটা একটু কমেন্টে জানাও। কেরে রে মানে কেনরে কি বলো আর কি, কেনরে আমরা ময়মনসিংহ বলি কেরে, সিলেটি যে আমরা থাকি সিলেটি মেবি ডাকেছি কেনে। হ্যাঁ, তো তোমরা আঞ্চলিক ভাষায় কেরে রে কি ডাকো, মানে কেনরে কি ডাকো একটু কমেন্টে জানাও। এরপর দেখো থাউজেন্ডস অফ পিপল, হাজারো মানুষ, হ্যাভ ড্যাশ হোমলেস এন্ড ক্লথলেস, এই যে বন্যা হয়েছে না চট্টগ্রামে, বন্যার কারণে হাজার হাজার মানুষ হোমলেস মানে তারা ঘর হারা হয়েছে, তারপর হচ্ছে ক্লথলেস মানে পোশাক হারা হয়েছে, পোশাক হারা হয়েছে হওয়াতে আমরা কি নিতে পারি, বিকাম। তো বিকাম ওয়ার্ডটা এখানে ইউজ করব, তার আগে একটু চিন্তা করবো সেন্টেন্সটা একটু দেখি। এখানে কি আছে, হ্যাভ আছে না, হ্যাভের পরে মেইন ভার্বে কি হয়, ভি3 হয়, হ্যাভ হ্যাজ এগুলোর পরে হেড এর পরে মেইন ভার্বে ভি3 হয় না, তো বিকাম ভার্বের কি করতে হবে, ভি3 করতে হবে। কিন্তু তুমি জানো যে বিকাম এর এটা হচ্ছে বি1 ফর্ম, এর বি2 ফর্ম হচ্ছে বিকেম, তাই না? আর পাস্ট পার্টিসিপল ফর্মও বিকামি, বিকামের বি1 ফর্ম হচ্ছে তোমার কি বিকাম, আর বি2 ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বিকামি। তাহলে ভাইয়া এখানে কি হবে, আনসারটা বিকাম হবে, তাই না? বলো এই বিকামটা কিন্তু বি3 ফর্মে আছে। ওকে, এবার দেখো তো এর পরেরটা, দ্য মিজারিজ অফ ফ্লাড ড্যাশ এফেক্টেড, হাই দেখো মুখ দিয়ে চলে আসছে, হ্যাঁ, যে দ্য মিজারিজ অফ ফ্লাড ড্যাশ পিপল নো বার্নস, মানে হচ্ছে তোমার এই যে বন্যা কবলিত অঞ্চলের মানুষের যে দুর্দশা, মিজারিজ মানে হচ্ছে তোমার দুর্দশা কষ্ট। হ্যাঁ, তো এই যে দুঃখ কষ্ট, যে বন্যা কবলিত অঞ্চলে মানুষের যে দুঃখ কষ্ট, নো বার্নস, এই নো বার্নস মানে হচ্ছে তোমার সীমার বাইরে চলে যাওয়া, মানে বন্যা কবলিত অঞ্চলের মানুষের যে দুঃখ কষ্ট এটা হচ্ছে সীমার বাহিরে চলে গেছে, বা এটা সীমার বাহিরে। তো এখন দেখো তুমি খেয়াল করো তো ভাইয়া, এখানে বন্যা কবলিত অঞ্চলের মানুষ, তাহলে বন্যা কবলিত বা বন্যায় প্রভাবিত ইংলিশ কি, এফেক্ট, এফেক্ট ভার্বটা তুমি এখানে এফ নম্বরে ইউজ করলা। এখন এটাকে আমি গ্রামাটিক্যালি কারেক্ট করব, একটু চিন্তা করো, এখানে যদি এফেক্ট ভার্বটা ব্যবহার করি এই সেন্টেন্সে দেখি তার কোনো ভার্ব আছে কিনা। এই যে দেখো নো একটা ভার্ব অলরেডি আছে এখানে বি1 ফর্মে আছে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন একটা সেন্টেন্সে অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে, বি1 ফর্ম আছে, আমি
আবার চাইলেই কি এফেক্ট বি ওয়ান ফর্ম এখানে রাখতে পারবো? একটু স্বাভাবিকভাবে একটু সূক্ষ্ম মানে চিন্তাটা করো তুমি, যে তুমি চাইলেই কি নো তো একটা ভার্ব অলরেডি এখানে এক্সিস্ট করে, আমি যদি আবার এফেক্ট এখানে ভার্বটা দিই, এটা তো সিম্পল সেন্টেন্স ভাই, কোনো ক্লজ মার্কার কোনো কিছুই নাই, একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব আছে অলরেডি, আমি যদি আবার এফেক্ট এখানে দিই হবে, তাহলে ভাই কি করতে হবে? নন ফাইনিট। আর নন ফাইনিট মেইনলি তিনটা উপায়ে করি, একটা হচ্ছে টু প্লাস বি ওয়ান, তারপর হচ্ছে ভার্বে ভি থ্রি, আর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন কখন টু প্লাস বি ওয়ান দিয়ে নন ফাইনিট করবা, কখন বি থ্রি দিয়ে করবা, কখন আইএনজি দিয়ে করবা, এটার জন্য আমি টেকনিক দিয়ে পড়াই দিছি আমার টেকনিকের ক্লাসে, ওইটা দেখে আসো দরকার লাগলে আবার। তো এটার ক্ষেত্রে আসলে কনটেক্সট তুমি দেখলেই বুঝবা, এটার জন্য আলাদা তোমার কোনো দরকার নাই। উদ্দেশ্য বোঝালে টু প্লাস বি ওয়ান, পেসিভ মোডে থাকলে বি থ্রি, আর তোমার যদি ভার্ব প্লাস সেন্টেন্সের শুরুতে থাকে, বা বেশিরভাগ সময় ভার্ব প্লাস আইএনজি হয় আর কি। এখন তুমি একটু মিলাইয়া দেখো, তুমি যদি টু এফেক্ট পিপল দেও, যে দ্য মিজারিস অফ ফ্লাড টু এফেক্ট পিপল, মিলে সবকিছুতে তুমি যদি গ্রামার দিয়ে চিন্তা করা হবে না, তুমি দেখো দ্য মিজারিস অফ ফ্লাড এফেক্টিং পিপল, মিলে দ্য মিজারিস অফ ফ্লাড এফেক্টেড পিপল, দেখো এফেক্টেড দিয়ে কিন্তু মিলে। তাহলে আমি এখানে নন ফাইনটা করবো কি দিয়ে? বি3 দিয়ে। এই জন্য এফেক্ট আর এফেক্ট নাই, এফেক্টটারে কি করতে হবে? বি3 করে দিতে হবে, এটা নন ফাইনিট করে দিলাম। তাহলে ভাইয়া দ্য মিজারিস অফ ফ্লাড এফেক্টেড পিপল, যে বন্যা কবলিত অঞ্চলে মানুষের দুঃখ কষ্ট, নো নো বার্নস, এটা কি একদম সীমার বাহিরে, এদের যে দুঃখ কষ্ট, বন্যা হইলে আবার বোঝা যায় যে অঞ্চলের মানুষগুলা মানে নদীর পাশে থাকে আর কি। এরপর খেয়াল করো, ক্রপস হ্যাভ বিন গ্রেটলি ড্যাশ, এই যে ক্রপস মানে হচ্ছে ফসল, ফসল হচ্ছে তোমার বিরাট ভাবে কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে ভাইয়া। ফসল আছে না, যে ফসলের জমি, ধরো ধান, ধান পাকতেছে, এই পাকা ধান খেতে যখন বন্যার পানি চলে আসে, তখন এই ফসল গুলা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় না? তো এই যে বলো ক্রপস হ্যাভ বিন গ্রেটলি, হ্যাঁ ফসলগুলো হচ্ছে বিরাট ভাবে নষ্ট হয়েছে, নষ্ট হওয়া ইংলিশ কি? বা ক্ষতিগ্রস্ত হওয়া, এটার ইংলিশ হচ্ছে ড্যামেজ। ড্যামেজ মানে হচ্ছে নষ্ট হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া, ড্যামেজ ভার্বটা এখানে ইউজ করলাম। এখন দেখি এটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হয় কিনা। ভাইয়া আমাকে শিখাইছে, বলো এই সেন্টেন্সের সাবজেক্ট কি? ক্রপস মানে ফসল, ফসল কি সে নিজে নিজে ড্যামেজ করে, নাকি সেটা ড্যামেজ হয়েছে বন্যার কারণে? কোনটা? ফসল তো সে নিজে নিজে ড্যামেজ করতে পারে না, তাই না? তো যখন সাবজেক্ট ভার্বের কাজটা করতে না পারে, তখনই আমার পেসিভ করতে হয়। পেসিভ মানে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের ভিতরে, যদি অক্সিলারি ভার্ব না দেয়া থাকে তখন তোমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে টেন্স অনুযায়ী, আর যদি তোমার অক্সিলারি ভার্ব দেয়া থাকে তখন তো কোনো পেইনই নাই, তোমার জাস্ট একটা কাজই করতে হবে, যে ভার্বটা তুমি চুজ করবা ওই ভার্বটাকে তোমার কি করে দিতে হবে? বি3 করে দিতে হবে। তো আমি ভার্বটা এখানে চুজ করছি কোনটা? ড্যামেজ। তো এখানে ড্যামেজটাকে বি3 করে দিলাম, ড্যামেজড করে দিলাম। দেখ ভাইয়া কোডিং লাগে, আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ এমন ভাবে পড়াবো, আমার মিশন ইংলিশ এ প্লাস করছে, বুঝতে পারবো আজ ইংলিশে এ প্লাস পাওয়াবোই তোমাকে আমি ইনশাআল্লাহ, যেমনি লাগে আমার। এরপরে খেয়াল করো, ক্রপস হ্যাভ বিন গ্রেটলি ড্যামেজড, এই যে ফসলগুলো হচ্ছে বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হার্টস অফ ক্যাটেল, এই যে গবাদি, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, হার্টস মানে হচ্ছে পাল, এই যে গবাদি পশুর পাল ড্যাশ অ্যাওয়ে, এগুলা কি হয়ে গেছে? একদম প্লাবিত হয়ে গেছে বা দৌত হয়ে গেছে, পানির নিচে পড়ে গেছে, এরকম বোঝায়। তাহলে তুমি বলো গবাদি পশুর পাল এগুলা প্লাবিত হয়ে গেছে, তো প্লাবিত হওয়া ইংলিশ কি? ওয়াশ। ভাইয়া প্লাবিত হওয়া ইংলিশ হচ্ছে ওয়াশ, আমি দিলাম ওয়াশ। তো হার্টস অফ ক্যাটেল, গবাদি পশুর পাল প্লাবিত হয়ে গেছে, কোনো একটা কাজ হয়ে গেছে এরকম বোঝাইলে, কিন্তু এটার ফলাফলে কোনো বিদ্যমান থাকলে বা এটাও দরকার নাই, আমি তোমাকে বলছি বাংলা ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকলে তুমি ধরে নিবা ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পশু পাখির পাল বা গবাদি পশুর পাল এটা কি হয়ে গেছে? প্লাবিত হয়ে গেছে, শেষে গেছে ইয়াসি আছে, তো ইয়াসি থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ বা হ্যাজ ভার্বের বি3। এখন তুমি একটু খেয়াল করো, হার্টস অফ ক্যাটেল, গবাদি পশুর পাল কি সে নিজে নিজে প্লাবিত হয়ে গেছে, নাকি বন্যার কারণে প্লাবিত হয়েছে? বন্যার কারণে না। তো হার্টস অফ ক্যাটেল তো ওয়াশ করে না, এগুলোকে ওয়াশ করা হয়েছে, প্লাবিত করা হয়েছে, তার মানে প্যাসিভ স্ট্রাকচারে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করতে হলে অক্সিলারি লাগে আমার হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মেইন ভার্বে বি3। তো আমি এখানে হার্টস অফ ক্যাটেল যেহেতু প্লুরাল, এজন্য আমি নিব কি? হ্যাভ বিন। ভাই কি নিব? হ্যাভ বিন নিব, দিলাম হ্যাভ বিন। এরপরে প্যাসিভের ক্ষেত্রে মেইন ভার্বটা বি3 করতে হবে, তাহলে ওয়াশ ভার্বটা নিছিলাম, ওয়াশটার কি হয়ে যাবে? ওয়াশড হয়ে যাবে, বি3 করে দিব। বুঝছো কিনা? আমি আবারও বলতেছি, হার্টস অফ ক্যাটেল, এবার তোমাকে কেউ বোঝাবে না, হার্টস অফ ক্যাটেল গবাদি পশুর পাল প্লাবিত হয়ে গেছে, শেষে ইয়ে আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি?
হ্যাভ বা হ্যাজ মেন ভার্বের ভিতরি, কিন্তু এটা সেন্টেন্সটা আছে প্যাসিভ স্ট্রাকচার। গবাদি পশুর পাল তো নিজে নিজে প্লাবিত করে না, তাকে প্লাবিত করা হয়েছে। প্যাসিভ হইলে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। আর প্যাসিভ স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে মেন ভার্বের ভিতরি। যেহেতু সাবজেক্টটা প্লুরাল এজন্য নিলাম কি হ্যাভ বিন, নিলাম হ্যাভ বিন, মেন ভার্বের ভিতরি ওয়াশের ভিতরি হচ্ছে ওয়াশড, শেষ। ওকে, অর্ডার করতে পারছি ভাইয়া? বলো একটু কমেন্টে। এরপরে খেয়াল করতে ভাই, থাউজেন্ডস অফ পিপল, হাজারো মানুষ, ড্যাশ দেয়ার শেল্টার, তাদের যে আশ্রয়স্থল, সে আশ্রয়স্থলটা তারা কি করেছে? হারিয়ে ফেলেছে। হাজারো মানুষ তাদের আশ্রয়স্থলটা হারিয়ে ফেলেছে। তো হারানো ইংলিশ কি? লস। হারানো ইংলিশ কি ভাইয়া? বলো লস। আমি লস ভার্বটা এখানে ধরো মাথায় রাখলাম, আমি লস ভার্বটা রাখলাম। এখন তো আমার এটা গ্রামাটিক্যালি তো কারেক্ট করতে হবে। থাউজেন্ডস অফ পিপল দেয়ার শেল্টার্স, হাজারো মানুষ তাদের আশ্রয়স্থল হারিয়ে ফেলেছে। এই দেখো শেষে কি আছে? ফেলেছে, আছে। তো এটাও কি? প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ মেন ভার্বের ভিতরে। তো এখানে কি করতে হবে? থাউজেন্ডস অফ পিপল যেহেতু প্লুরাল, এজন্য আমার কি ইউজ করতে হবে? হ্যাভ ইউজ করতে হবে ভাইয়া। আমি কি ইউজ করব? হ্যাভ ইউজ করব। এরপরে মেন ভার্বের ভিতরে, মেন ভার্বটা কি নিছিলাম? এই যে লস। আর লস এর ভিতরে হচ্ছে কি? লস্ট। তাহলে থাউজেন্ডস অফ পিপল হ্যাভ লস্ট দেয়ার শেল্টার বিকজ অফ ফ্লাড, বন্যার কারণে। যদি এটা নাই এর অংশটা, বিকজ অফ ফ্লাড। দে ড্যাশ নাও লিভিং আন্ডার দ্য ওপেন এয়ার, এখন তাদের ঘরবাড়ি হারা হয়ে গেছে, এখন তারা উন্মুক্ত আকাশের নিচে অবস্থান করছে। এখন বর্তমানে করছে, অবস্থান করছে। তো অবস্থান বর্তমানে কোন একটা কাজ হইতে থাকলে, চলতে থাকলে সেটা কি বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বি ভার্ব আমরা কি ইউজ করি? এম ইজ আর। এরপরে মেন ভার্বের সাথে আইএনজি। মেন ভার্ব কিন্তু অলরেডি এখানে দেয়া আছে, আইএনজিও দেয়া আছে, জাস্ট আমার বি ভার্ব গুলো দেওয়া। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বি ভার্ব হচ্ছে এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব এম ইজ আর। তো দের সাথে তো আর কি হয় না? এম হয় না, হবে কি? ইজ নাকি আর? কোনটা হবে? দের সাথে আর হবে, কারণ প্লুরাল থাকলে কি ব্যবহার করি? আর ব্যবহার করি। তাহলে দে আর নাও লিভিং আন্ডার দা ওপেন এয়ার, তারা হচ্ছে এখন বর্তমানে উন্মুক্ত আকাশের নিচে কি করছে? অবস্থান করছে। এখানে কিন্তু দেখো বি দুইটা জায়গায় ব্যবহার করছি, যে বিটা আমরা এখানেও ব্যবহার করছিলাম, আবার এখানেও ব্যবহার করছি। একটা বার বাদ গেছে, সেটা হচ্ছে কি টেক। টেকের সাথে আসলে কোনো এখানে অর্থ মিলে না, এই জন্য টেকটার প্রয়োজন হয় না। সো এরকম যদি থাকে তুমি করতে পারো, এরকম একটা তুমি দুইবার ইউজ করতে পারবা, যেটা প্রয়োজন না এটা না ইউজ করলেও সমস্যা নেই। টেক অর্থ প্রকাশ করে এরকম কোথাও নাই, এই জন্য টেকটা আমরা ইউজ করি নাই। ওকে, সো এই ছিল তোমার 2 নাম্বার বোর্ড কোশ্চেন। এবার হচ্ছে আমরা টেকনিক বলি কে, মানে 3 নাম্বার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। ওকে, আর যারা এখন হচ্ছে আমার পেইড ব্যাচের, এখন হচ্ছে আমার যে রাইট ফ্রন্স পড়বে 2 ঘন্টার যে ম্যারাথন ক্লাসটা ছিল টেকনিকের উপর, ওইটা দেখে আসো। ওইটা দেখে এরপর এটা করো, তখন দেখো তোমার কাছে মধুর মতো লাগবে ক্লাস, কারণ ওইখানে আমি যেই সুন্দর করে বুঝাই দিলাম প্রত্যেকটা রুলস। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো 3 নাম্বার যেটা আছে। 3 নাম্বার হচ্ছে, দেখি আমরা কি আছে। পে, আমি প্রথমত বক্সের ভার্বগুলো দেখবো। পে মানে প্রদান করা, গেট মানে হচ্ছে কি? গেট মানে পাওয়া, স্টে মানে থাকা, এনজয় মানে উপভোগ করা, রিমেইন থাকা, বি মানে হওয়া, কুক মানে রান্না করা, স্পেন্ড অতিবাহিত করা, স্পেন্ড দুইবার আছে স্পেন্ড, রিড মানে হচ্ছে পড়া। এখানে উপরের ভার্বগুলো দেখলাম। এখন হচ্ছে একটা ভার্ব বসাবো। একটা ভার্ব অর্থের সাথে মিল রেখে আমি বসাবো, পাশাপাশি ওইগুলা কি করব? গ্রামাটিক্যালি কারেক্ট করব। এটাই তো কাজটা ফ্রম হবে, তাই না? কেন পেইন নেই বলো? এখানে একটা সুন্দর একটা কাহিনী। আলিশা আমার বান্ধবী, ধরো আমি ক্লাস 10-এ পড়ি। কোন ক্লাসে পড়ি? ক্লাস 10-এ পড়ি। এমন আমার একটা বান্ধবী আছে, সুন্দরী বান্ধবী, নাম হচ্ছে কি? আলিশা। এই যে দেখো আলিশার কাহিনীটা আমরা এখন বলবো। আলিশার বাড়িতে গেছিলাম একদিন, তার মা এত সুন্দর করে যত্ন করছিল, আহারে কি কত ধরনের রান্না বান্না যে করছে। এই যে দেখো, আসলে কিন্তু না, এটা হচ্ছে মানে এই কাহিনী বলতেছে আর কি, প্যাসেজের কাহিনী। আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড আলিশা। এই যে আমি বলছিলাম আমি ক্লাস 10-এ পড়ি, আমার একটা বান্ধবী আছে, নাম কি? আলিশা। she and I, সে এবং আমি, dash in the same class in the same school, সে এবং আমি একই স্কুলে একই ক্লাসে পড়ি। তো পড়া ইংলিশ কি? পড়া ইংলিশে যে রিড ভার্বটা বসালাম। দেখি তো এটাকে কোনো গ্রামাটিক্যালি কারেক্ট করতে হয় কিনা। সে আমি একই স্কুলে একই ক্লাসে পড়ি, এটা হচ্ছে সাধারণ বর্তমান। বর্তমানে কোনো একটা সাধারণ বর্তমান বোঝাইলে সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটার 2টা ফর্ম হয়, আমি তোমাকে বলছি। একটা হচ্ছে হয় ভার্বটা বি1 ফর্ম হবে, অথবা এই বি1 এর সাথে কি এস বাই এস হবে। এখন এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, আর বাকি সব ক্ষেত্রে কি হয়? ভার্বটা যা আছে তাই বি1 ফর্মে থাকে। এখন সাবজেক্ট দেখো তো এই সেন্টেন্সে,
শি এন্ড আই, শি এন্ড আই কি প্লুরাল না? শি একটা, আই একটা, দুইটা মিলে তো প্লুরাল সাবজেক্ট। আর প্লুরাল হইলে আমরা কি ব্যবহার করি? ভার্ব বি ওয়ান ফর্ম ইউজ করি, বেস ফর্ম ইউজ করি। এখানে কোনো কিছু যুক্ত করার দরকার নাই, এই জন্য রিডটা কি থাকবে? রিডি। আর যদি কখনো যদি শুধু শি থাকতো তখন কি হইতো? রিডস হইতো, কারণ সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে খেয়াল করো, দো উই ড্যাশ ফ্রম দ্য সেম ভিলেজ উই আর গুড ফ্রেন্ডস। যদিও আমরা একই গ্রামের হই না, এরপরে হচ্ছে আমরা অনেক ভালো বন্ধু বা বান্ধবী, যেটাই বলো না কেন। যদি আলিশা, যদি তুমি, আমরা হচ্ছে ভালো বন্ধু। যে যদিও উই ড্যাশ ফ্রম দ্য সেম ভিলেজ, যদিও আমরা একই গ্রামের হই না, কারণ হচ্ছে দো দ্বারা হচ্ছে কি অর্থ প্রকাশ করে? বিপরীত অর্থ প্রকাশ করে। যদিও হচ্ছে আমরা একই গ্রামের না, এরপরে হচ্ছে আমরা কি একে অপরের ভালো বন্ধু, তাই না বলো? আলিশার বাড়ি অনেক দূরে, এরপরে আমরা অনেক ভালো বন্ধু। তো যদিও আমরা একই গ্রামের হই না, হওয়াতে আমরা কি ব্যবহার করতে পারি? বি। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের কাহিনী, তাহলে কি হবে? বি বলতে প্রেজেন্ট টেন্স বোঝালে বি বলতে কি আমি যা। এখন উই এর সাথে কি হয়? কি নিবা বলো তো? উই কি প্লুরাল না? প্লুরাল হলে কি ব্যবহার করি? আর। সিঙ্গুলার হলে কি ব্যবহার করি? ইজ। প্লুরাল হলে কি? আর। আর আই এর সাথে কি ইউজ করি? এম। তো উই যেহেতু প্লুরাল, এই জন্য কি ইউজ করব বলতো? আর ব্যবহার করব। তাহলে যদিও দো উই আর ফ্রম দ্য সেম ভিলেজ, যদিও আমরা একই গ্রামের হই, তারপরে হচ্ছে আমরা ভালো বন্ধু, এটা কি মিলে? নাকি যদিও আমরা একই গ্রামের না, এরপরেও আমরা ভালো বন্ধু? কোনটা? যদিও আমরা একই গ্রামের না, তাহলে নেগেটিভ করতে হবে। জাস্ট আর এর সাথে একটা কি যুক্ত করে দাও? নট যুক্ত করে দাও। বলো ওয়াটার ওয়াটার করতে পারছি কিনা ভাইয়া, বলো। এরপরে খেয়াল করো তো, ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতকাল গেছে না, এই শীতকালে আই ড্যাশ এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম, ড্যাশ এ ভিজিট টু হার ভিলেজ। গত শীতকালে, গত উইন্টারে আমি একটা সুযোগ পেয়েছিলাম, ড্যাশ এ ভিজিট টু হার ভিলেজ, তার গ্রামে কি করার জন্য? ভ্রমণ করার জন্য। এন্ড আই হ্যাপি টাইম দেয়ার, এবং সেখানে হচ্ছে আমি কি করেছিলাম? একটা সুন্দর একটা সময় অতিবাহিত করেছিলাম। এই যে কথাগুলো, এটা কি বর্তমানে নাকি অতীতের? ডিউরিং লাস্ট উইন্টারে যে লাস্ট প্লাস টাইম আছে, লাস্টের পরে কোনো টাইম থাকলে ওই সেন্টেন্সটা ধরে নেবা ওটা হচ্ছে অতীতের কাহিনী, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমি একটা সুযোগ পেয়েছিলাম, পাওয়া ইংলিশ কি? গেট। গেটটাকে গেট রাখবো না, কারণ হচ্ছে আমি সুযোগ পাই না, আমি সুযোগ পেয়েছিলাম, কারণ উইন্টার তো চলে গেছে, তাহলে আমি সুযোগ পাই না, আমি সুযোগ পেয়েছিলাম। লাস্ট উইন্টারে আমি একটা সুযোগ পেয়েছিলাম, তাহলে গেটটাকে পাস্ট ফর্ম করে দেব, গট করে দেব। ওকে, তাহলে ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতকালে আই গট এ চান্স, আমি একটা সুযোগ পাইছিলাম। কিসের সুযোগ পাইছিলাম? এ ভিজিট টু হার ভিলেজ, তার গ্রামটাকে ভ্রমণ করার জন্য। তাহলে একটা জিনিস মনে রাখবা, পে এ ভিজিট মানে হচ্ছে তোমার কোথাও কোনো কিছু ভ্রমণ করা। পে এ ভিজিট মানে হচ্ছে কি? কোথাও কোনো জায়গায় ভ্রমণ করা। তাহলে আমি যদি এখানে পে ভার্বটা ইউজ করি, ধরো এখানে পে ভার্বটা ইউজ করলাম, হ্যাঁ, তো হোয়াইট বোর্ড মানে স্মার্ট টিভি আমি লিখতেছি না, আর কালো, তো এখানে কালো মার্কার দিয়ে লিখলে মানে বাসবে না। তুমি মনে করো, কল্পনা করো, কি করবা? ভাইয়ের তো স্মার্ট বোর্ড নাই, একটু কষ্ট করে কল্পনা করো, যেখানে পে আছে, মনে করো এখানে কি আছে? পে আছে। তাহলে আই গট এ চান্স পে এ ভিজিট, বলো তো গট হচ্ছে ভার্বের বি টু ফর্ম, এটা একটা ফাইনাইট ভার্ব। আবার পে যদি রাখো ভার্বের বি ওয়ান ফর্ম, তাহলে এই যে একটা এন্ডের আগে এই যে এই পর্যন্ত, আই থেকে শুরু করে এই পর্যন্ত, এটা একটা ক্লজ। একটা ক্লজের মধ্যে আমি চাইলেই কি দুইটা ফাইনাইট ভার্ব রাখতে পারবো না? তাহলে আমাকে অবশ্যই এই পে ভার্বটাকে নন ফাইনাইট করতে হবে। কি করতে হবে? নন ফাইনাইট। আর নন ফাইনাইট করে তিনটে হবে, টু প্লাস বি ওয়ান, ভার্ব প্লাস এনজি, ভার্বের সাথে ভি3। এখন বলো কি দিয়ে মিলে? যে আই গট এ চান্স টু এ ভিজিট, এখানে মেইনলি হচ্ছে তোমার ভ্রমণ করতে বা ভ্রমণ করার একটা সুযোগ পেয়েছিলাম, এই জন্য উদ্দেশ্য বোঝাচ্ছে দেখে আমি নন ফাইনাইট করবো কি দিয়ে? ইনফিনিটিভ দিয়ে, অর্থাৎ টু প্লাস বি ওয়ান দিয়ে। এই জন্য পে ভার্বটা এখানে সরাসরি পে বি ওয়ান ফর্মে রাখবো না, এটাকে নন ফাইনাইট ট্রুপ অর্থাৎ টু পে দিতে হবে। হ্যাঁ, বুঝছো কিনা বলো? তাহলে ভাইয়া কি হবে এটা? টু পে এ ভিজিট টু হার ভিলেজ এন্ড আই হ্যাপি টাইম দেয়ার, এবং আমি সেখানে একটা সুন্দর একটা সময় অতিবাহিত করেছিলাম। অতিবাহিত ইংলিশ কি? স্পেন্ড। অতিবাহিত ইংলিশ কি? স্পেন্ড। তাহলে আই স্পেন্ড, তাহলে যেহেতু এন্ড এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে অবশ্যই এন্ড এর পরেও কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আমি সুযোগ পেয়েছিলাম এবং অতিবাহিত করেছিলাম, তাহলে অবশ্যই স্পেন্ড ভার্বটাকে আমার পাস্ট ফর্ম করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে স্পেন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে কি? স্পেন্ট, এস পি ই এন টি, স্পেন্ট। হ্যাঁ, SPENT স্পেন্ট। তাহলে কি হবে? আই স্পেন্ট এ হ্যাপি টাইম দেয়ার, এবং আমি সেখানে হচ্ছে একটা সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। হোয়াইল আই ডেজ ইন হার ভিলেজ, হোয়াইল আই ইন হার ভিলেজ, যখন হচ্ছে আমি তার বাড়িতে অবস্থান করতেছিলাম, ওই যে আমার আলিশা বান্ধবীর বাড়ি, তার বাড়িতে যখন হচ্ছে অবস্থান করতেছিলাম,
আই ড্যাশ মেনি ডেলিশিয়াস ডিশেস, এবং তার বাসায় হচ্ছে আমি অনেক ডেলিশিয়াস ডিশ মানে হচ্ছে খাবার, অনেক মানে সুস্বাদু কি খাবার খেয়েছিলাম বা হচ্ছে উপভোগ করেছিলাম। হুইচ ড্যাশ বাই আলিশাস মাদার, এবং যেই খাবারগুলা কার দ্বারা রান্না হয়েছিল, আলিশার মায়ের দ্বারা, আলিশার মায়ের হাতের রান্না। আহা গো, এত সুস্বাদু, মানে সেই লাগে, সে মানে খাওয়ার পরে এখন হচ্ছে মুখের মাঝে সেই তোমার ধরো স্বাদটা লেগে আছে। তোমরা অনেক সময় ভালো খাবার খাইলে মনে হয় 1 মাস পরে যদি মনে হয় আহ কি তরকারি খাইছিলাম মাংসের, এখনো যে আমার কি এই স্বাদটা মুখের মাঝে লাগে আছে। তো এরকমই আলিশার মায়ে যে রান্না করছিল, আলিশার মায়ের হাতে রান্না, আহা গো আজও মনে পড়ে আমার। তো দেখো, এটা মজার জন্য বলতেছি। হোয়াইল আই ড্যাশ ইন আর ভিলেজ, যখন আমি তার গ্রামে অবস্থান করছিলাম। তো তার গ্রামে অবস্থান করছিলাম গত উইন্টারে। অবস্থান করা ইংলিশ কি? স্টে। আমি স্টে ভার্বটা ইউজ করলাম, দিলাম স্টে। মনে রাখবা এই যে হোয়াইল যে আছে, হোয়াইল দুইটা বিষয় হিসেবে কাজ করতে পারে। হোয়াইল প্রিপজিশন হিসেবেও কাজ করে, আবার এই হোয়াইলটা কনজাংশন হিসেবেও কাজ করে। ভাই কি হিসেবে? কনজাংশন আবার প্রিপজিশন। ভাই যখন হোয়াইল প্রিপজিশন হিসেবে কাজ করবে তখন এই হোয়াইলের পরে ভার্ব আসলে সেটাকে কি করতে হয়? আইএনজি করতে হয়। কি করতে হয়? হোয়াইলের পরে সরাসরি যদি তোমার কখনো ভার্ব চলে আসে তখন এই ভার্বটাকে কি করতে হয়? ভাই আমাকে আইএনজি করতে হয়, এবং সেখানে হোয়াইলটা প্রিপজিশন হিসেবে কাজ করে। আর যদি দেখো হোয়াইলের পরে কখনো কি আছে? সাবজেক্ট আছে, এরপরে ভার্ব দিছে, তখন তুমি মনে রাখবা ওই ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। অর্থাৎ সাবজেক্টের পরে তোমার কি দিতে হবে? ওয়াজ, ওয়ার, এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে, এবং তখন সেখানে এই হোয়াইলটা কনজাংশন হিসেবে কাজ করে, জোড়া লাগানোর কাজ করে। তাহলে ভাই একটু সিম্পলি বুঝাই তোমাকে, হোয়াইলের পরে যদি সরাসরি কোনো ভার্ব আসে তখন তুমি ওই ভার্বটাকে আইএনজি করে দিবা। আর হোয়াইলের পরে তোমার যদি দেখো সাবজেক্ট এরপরে ভার্ব, তখন তুমি ওই অংশটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবে। অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ, ওয়ার, এরপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এবং তখন সেখানে হোয়াইলটা কনজাংশন হিসেবে কাজ করে। আর হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি হইলে তখন ওই হোয়াইলটা সেখানে প্রিপজিশন হিসেবে কাজ করে। তো দেখো কি আছে? হোয়াইল আই ড্যাশ ইন আর ভিলেজ, যে হোয়াইলের পরে আই সাবজেক্ট আছে, তার মানে অবশ্যই এই ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? সাবজেক্টের পরে ওয়াজ কিংবা ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি। যেহেতু আই আসতে হবে কি? ওয়াজ। তাহলে হোয়াইল আই ওয়াজ, আর ওয়াজ এর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি, স্টেটা কি হয়ে যাবে? স্টেইং হয়ে যাবে। বলো বুঝছো কিনা? হোয়াইল যুক্ত অংশে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। সো যেহেতু আমি তার বাসায় বা তার গ্রামে কি করতেছিলাম? অবস্থান করতেছিলাম। অবস্থান করা ইংলিশ কি? স্টে। আর যেহেতু কি হোয়াইলের পরে ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি দিতে হয়, এইজন্য আই এর পরে ওয়াজ দিলাম আর স্টেটাকে আইএনজি করে দিলাম, স্টেইং হয়ে গেছে। এরপর দেখো, হোয়াইল আই ওয়াজ স্টেইং ইন হার ভিলেজ, যখন হচ্ছে আমি তার গ্রামে অবস্থান করছিলাম, আই ড্যাশ মেনি ডেলিশিয়াস ডিশেস, আমি হচ্ছে অনেক সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম। অনেক সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম। তাহলে উপভোগ করা ইংলিশ কি? এনজয়। তো এটা কি হবে? উপভোগ করেছিলাম মানে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার তুমি দেখো হোয়াইল যুক্ত অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আবার এর পরবর্তী যে অংশটা আছে ওইটা আবার পাস্ট কন্টিনিউয়াস হয় না, ওইটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে আমি উপভোগ করেছিলাম, তো এনজয় ভার্বটা কি করতে হবে? পাস্ট ফর্ম করে দিতে হবে, এনজয়েড করে দিতে হবে। তাহলে এড করে দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আই এনজয়েড মেনি ডেলিশিয়াস ডিশেস, আমি হচ্ছে অনেক সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম। হুইচ, যেই খাবারগুলা ড্যাশ বাই আলিশাস মাদার, যেটা হচ্ছে আলিশার মায়ের দ্বারা রান্না করা হয়েছিল। রান্না করা ইংলিশ কি? কুক। আমি আপাতত ধরলাম এখানে কুক, এই ভার্বটা নিলাম, এটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে না? বলো তো তুমি, এই যে কুক ভার্বটা, এর আগে একটা প্রনাউন আছে, এটা হচ্ছে কি? হুইচ মানে কি? রিলেটিভ প্রনাউন। আর রিলেটিভ প্রনাউনের পরে আমি কিন্তু পড়াইছিলাম ভাই, মনে করো ক্লাসটা দেখে আসা দরকার লাগলে, হুইচ হচ্ছে এমন একটা রিলেটিভ প্রনাউন, এরপরে হো হুইচ দ্যাট, এরপরে যে ভার্বটা হয় এটা ডিপেন্ড করে এই হো হুইচ দ্যাট এর আগের নাউন বা প্রনাউনের উপরে। ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার, ওইটা প্লুরাল হলে ভার্বটাও কি হয়? প্লুরাল হয়। এখন এই যে কুক ভার্বটা হবে, এটা ডিপেন্ড করতেছে আসলে এই ডেলিশিয়াস ডিশেসের উপরে, মানে সুস্বাদু খাবারের উপরে। কুক মানে রান্না করা, ডিশ মানে হচ্ছে খাবার। সুস্বাদু খাবার সে কি নিজে নিজে রান্না করতে পারে, নাকি সেগুলোকে রান্না করা হয়েছিল আলিশার মায়ের দ্বারা? তাহলে অবশ্যই এগুলোকে রান্না করা হয়েছিল, মানে পেসিভ মোডে আছে। আর পেসিভ মোড মানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের ভিতরে। বললো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেয়া নাই, তাহলে আমাকে দিতে হবে যেগুলোকে রান্না করা হয়েছিল অতীতে। আর অতীতকালে মানে কি? ওয়াজ ওয়্যার ইউজ করতে হয়। কারেন্ট চলে গেছে, তাহলে ওয়াজ ওয়্যার ইউজ করলে তুমি কি দিবা? ওয়াজ ওয়্যার, এরপরে মেইন ভার্বের ভিতরে,
যেহেতু ডিশেস, ডেলিশিয়াস ডিশেস, খাবারগুলা কি প্লুরাল না? এটা কোন ফর্মে আছে? প্লুরাল। প্লুরাল ফর্মে, তাহলে আমার কি নিতে হবে? ওয়ার নিতে হবে। নিলাম ওয়ার। আর কুক ছিল এখানে, কুকের ভিতরে কি? কুক। বুঝছো? তো কারেন্ট চলে গেছে, তো কারেন্টটা আসলে আবার শুরু করি কেমন? চলো এবার আমরা আই নাম্বার অপশনটা দেখি। দেখো ভাইয়া কি দেয়া আছে এখানে, অ্যাকচুয়ালি আসলে আই ওয়ান্টেড, এই যে আমি চেয়েছিলাম ডেজ সাম মোর ডেজ দেয়ার, এই যে আলিশার বাড়িতে আমি আরো কয়েকদিন থাকতে চেয়েছিলাম বা আরো কয়েকদিন অতিবাহিত করতে চেয়েছিলাম। তাহলে ভাইয়া বলো, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম কি করতে? অতিবাহিত করতে। সাম মোর ডেজ দেয়ার, সে আলিশার বাড়িতে আরো কয়েকদিন সময় বা কয়েকটা দিন অতিবাহিত করতে চেয়েছিলাম। অতিবাহিত করা ইংলিশ কি? স্পেন্ড। একবার কিন্তু স্পেন্ড ইউজ করছে, কিন্তু স্পেন্ড এখানে দুইটা, আরেকবার ইউজ করতে পারবো, নো প্রবলেম। তো স্পেন্ড ভার্বটা এখানে ইউজ করলাম, তাই না? আচ্ছা, এখন বলো তো এটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে কিনা একটু দেখো। এই যে ওয়ান্টেড ভার্বটা, এটা ভার্বের কয় নাম্বার ফর্ম? বি2 ফর্ম। আর আমি জানি ভার্বের বি2 ফর্ম হচ্ছে একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আবার তুমি যদি এখানে স্পেন্ড রাখো, স্পেন্ড হচ্ছে ভার্বের বি1 ফর্ম। একটা সেন্টেন্সে একসাথে কি দুইটা ভার্ব রাখতে পারবা? দুইটা ফাইনাইট ভার্ব রাখতে পারবা? পারবা না। তো তোমার কি করতে হয়? দ্বিতীয় ভার্বটাকে নন ফাইনাইট করতে হয়। তো এই স্পেন্ডটাকে আমি যদি নন ফাইনাইট করি, তাহলে কিভাবে করবো জানো? তিনটে উপায়ে করতে পারবো, টু প্লাস বি1, ভার্ব প্লাস আইএনজি, ভার্বে বি3। কিন্তু মনে রাখবা, ওয়ান্ট হচ্ছে এমন একটা ভার্ব, ওয়ান্ট হচ্ছে এমন একটা ভার্ব, এই ওয়ান্টের পরে অলওয়েজ কি করতে হয়? ইনফিনিটিভ করতে হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের বি1 ফর্ম দিতে। এটা মনে রাখতে পারবে না যে যেখানে তুমি ওয়ান্ট পাবা, ওয়ান্টের পরে তুমি ইনফিনিটিভ দিয়ে নন ফাইনাইট করবে, অর্থাৎ টু প্লাস বি1 দিয়ে নন ফাইনাইট করবা। সো এই জন্য আমি এখানে স্পেন্ডটাকে নন ফাইনাইট করলাম কি দিয়ে? টু প্লাস বি1, অর্থাৎ টু স্পেন্ড দিয়ে। যে আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু স্পেন্ড অতিবাহিত করতে, সাম মোর ডেজ দেয়ার, সেখানে অতিবাহিত করতে চেয়েছিলাম আর কয়েকটা দিন। এরপরে বাট এজ আই হ্যাড সাম আদার প্ল্যান, যেহেতু আমার আরো অন্যান্য কি ছিল? প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। আই হ্যাড টু কাম ব্যাক, আমি তার বাড়ি থেকে আমার কি করতে হয়েছিল? চলে আসতে হয়েছিল। বুঝছো? এরপরে দেখো, দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, ওই যে সেই ভ্রমণের যে স্মৃতিটা, ড্যাশ এবার ফ্রেশ ইন মাই মাইন্ড, যেটা হচ্ছে আমার মাথায় সারা জীবন কি থাকবে? সতেজ থাকবে বা স্মরণীয় হয়ে থাকবে। তাহলে বলো, যেটা স্মরণীয় হয়ে থাকবে, থাকা ইংলিশ কি? রিমেইন। তো এখানে কি ব্যবহার করব? দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট রিমেইন হবে, যেটা কি বলতো? এই মেমোরিটা আমার ভবিষ্যতে, আমার স্মৃতিতে কি স্মরণীয় হয়ে থাকবে বা সতেজ থাকবে, মানে ভবিষ্যতে। আর ভবিষ্যৎ মানে কি? উইল প্লাস বি1, ফিউচার ইনডেফিনিট না, তাহলে উইল প্লাস বি1 হবে। তাহলে ভাই কি হবে? উইল, আর এখানে মেইন ভার্ব কি নিছিলাম? থাকা অর্থে আমরা কি নিব? রিমেইন নিব। ভাইয়া কঠিন লাগছে বলো তো? ভাইয়া তো আমি কঠিন করে বোঝাইতে পারি না, আমি সবকিছু কেনই জানি ওয়াটার করে ফেলি, একদম সহজ করে ফেলি। দেখো কেমনে হইছে, যে দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, ওই যে ভ্রমণ করছিলাম, সেই ভ্রমণটা উইল রিমেইন, এবার সেটা থাকবে, এবার ফ্রেশ সতেজ থাকবে, ইন মাই মাইন্ড, আমার মনের মধ্যে সারা জীবন সতেজ থাকবে। কারণ সেই ভ্রমণের মাঝে আলিশার মায়ে আমারে কত সুন্দর করে সুস্বাদু খাবার যে রান্না করছিল, এই সুস্বাদু খাবারগুলো এখনো আমার মুখের মাঝে মানে লেগে আছে, জিভার মাঝে ওই স্বাদটা লেগে আছে। আহ, কি সুন্দর রান্না বান্না করছিল। সো এই ছিল আমাদের 3 নাম্বার বোর্ড কোয়েশ্চেন্স। এবার হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেন্স 4 এ যাব। হ্যাঁ ভাইয়াকে একটু বলো তো, ভাইয়া আসলে কি তোমার কাছে কঠিন লাগতেছে? এই যে আমি তোমাকে টেকনিক দিয়ে দিয়ে পড়াই দিতেছি, একদম পুরাই ওয়াটার করে দিতেছি, তোমার কাছে কি কঠিন লাগতেছে বলো? তুমি জাস্ট একটু প্যারা হয় কোনটায় জানো? এই যে ভার্ব গুলা যখন আমরা হচ্ছে করি আর কি, চুজ করি যে কোন গ্যাপটার মাঝে কোন ভার্বটা হবে, এখানে আসলে ওয়ার্ডস এর প্রয়োজন হয়। এবং তুমি যদি আসলে অনেকগুলা বোর্ড প্র্যাকটিস করো, তখন দেখবা এটার মাঝে অটোমেটিক একটা তোমার একটা আয়ত্ত চলে আসবে, তুমি বুঝতে পারবে যে কোন ভার্বটা কোথায় হবে, এটা অর্থ পড়তে পড়তে এটা চলে আসে। আর গ্রামাটিক্যালি তুমি কোনটা কি করবা, এটা আমার জাস্ট এই যে 20টা যখন আমি এভাবে প্রপার এক্সপ্লেনেশন দিয়ে বুঝাই দিব, ওটু তোমার মাথায় সেট হয়ে যাবে তোমার গ্রামাটিক্যাল রুলস গুলা। তো ওইটা নিয়ে প্যারা নাই, জাস্ট কোনটার মাঝে কোনটা বসাবা এটার জন্য তুমি প্রচুর প্র্যাকটিস করো, তখন দেখবা অর্থ পড়তে পড়তে একটা মোটামুটি দখল তোমার মাঝে চলে আসবে। ওকে, দেখো রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, কনফাইন মানে কি করা? আবদ্ধ করা, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, তারপর হচ্ছে বিকাম, বিকাম মানে হওয়া, কিপ রাখা, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, তারপর প্রুভ প্রমাণ করা, তারপর ওয়ার্ক মানে কি করা? কাজ করা, ডেভেলপ মানে উন্নত করা বা বিকশিত করা, বি মানে হচ্ছে হওয়া। এবার হচ্ছে ভাইয়া এই প্যাসেজটা পড়বো, যে ভার্বটা যেখানে মিলে সেখানে বসিয়ে ওই সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী আমি ওটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করে দিব। দেখো ভাইয়া, অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি, ইতিহাস অনুযায়ী, উইমেন ইন দ্য পাস্ট, অতীতে নারীরা ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ালস, মানে ইতিহাস বলে অতীতে নারীদেরকে 4 দেয়ালের মাঝে কি করে রাখা হইতো? আবদ্ধ করে রাখা হইতো। আমার যে দাদি বা তারও দাদিরা, তারও দাদির দাদিরা যারা ছিল, আগেকার নারীরা যারা ছিল, তাদেরকে তাদের স্বামীরা বা তার হাজবেন্ডরা কি করতো, বা তাদের বাবারা তাদের ঘরের মাঝে কি করতো?
আবদ্ধ করে রাখতো, অর্থাৎ অতীতে নারীদেরকে চার দেয়ালের ভিতরে আবদ্ধ করে রাখা হইতো। আবদ্ধ করে রাখা ইংলিশ কি? কনফাইন। এখন তুমি চিন্তা করো সেন্টেন্সটাকে অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? উইমেন মানে হচ্ছে নারীরা, এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। নারীরা কি তাদের নিজেদেরকে কনফাইন করে রাখতো নাকি তাদেরকে কনফাইন করে রাখা হইতো? কোনটা? তারা কনফাইন করার কাজটা করে নাই, তাদেরকে কনফাইন করা হইতো। তার মানে এটা প্যাসিভ মোডে আছে। ভাইয়া প্যাসিভ মোডে থাকলে আমি তোমাকে বলছি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বটার বি3 ফর্ম। যেহেতু এটা পাস্ট মানে অতীতে রাখা হইতো, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ ওয়্যার। এখন উইমেন যেহেতু প্লুরাল, এই জন্য আমি ওয়াজ ব্যবহার না করে ওয়ার ব্যবহার করব। তাহলে ভাইয়া কি হবে? ওয়ার আর মেইন ভার্বটার কি হয়ে যাবে? বি3 হয়ে যাবে। ভাই মেইন ভার্ব কি নিছিলাম এখানে? কনফাইন্ড। তাহলে কনফাইনের বি3 ফর্ম কি হবে? কনফাইন্ড হবে। বুঝতে পারছো? আচ্ছা, অনেকে মনে করবা যে ভাইয়া উইমেন প্লুরাল কেমনে বুঝছেন? হ্যাঁ দেখো, উইমেন মানে হচ্ছে তোমার ওম্যান আছে না, ওম্যান মানে হচ্ছে তোমার হচ্ছে একজন মহিলা, এটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, আর উইমেন মানে হচ্ছে তোমার অনেকগুলা মহিলা, এটা মনে হয় কোনো একটা ক্লাসে তোমাদেরকে বলছিলাম। ওমেন মানে হচ্ছে তোমার কি একজন মহিলা সিঙ্গুলার, আর উইমেন মানে হচ্ছে তোমার কি অনেকগুলা মহিলা, এটা হচ্ছে প্লুরাল। ভাইয়া মেন মানে হচ্ছে একজন পুরুষ, মেন মানে হচ্ছে কি একজন পুরুষ, এটা হচ্ছে সিঙ্গুলার। আর MEN এই মেন বলতে বোঝায় হচ্ছে তোমার কি প্লুরাল, অনেকগুলা পুরুষ। বহুবচনবাচক মেন মানে হচ্ছে বহুবচনবাচক, আর মেন মানে হচ্ছে তোমার কি একবচন বা সিঙ্গুলার, যেটাই বলো না কেন। তো এখানে যেহেতু উইমেনটা হচ্ছে কি প্লুরাল, এই জন্য আমরা ওয়ার ব্যবহার করছি। বুঝতে পারছো? আর যেহেতু প্যাসিভ মোডে আছে এই জন্য মেইন ভার্বটা কি করে দিলাম? ভি3 করে দিলাম। ওকে, ক্লিয়ার? এরপরে খেয়াল করো,